ঈদ আনন্দে মহামারীর আধার কাটার আশা। জাতীয় ঈদগাহে এবারও হচ্ছে না প্রধান জামাত। বাইতুল মোকাররমে হবে 5টি। দেশে দেশে ঈদ উদযাপনে মাতোয়ারা প্রবাসীরা। করোনার ধকল কাটিয়ে যুক্তরাষ্ট্রে আনন্দ ঘন আয়োজন। নিউ ইয়র্কে খোলা মাঠে জামাতে হাজার হাজার মুসল্লি। ঈদ উদযাপন যেন করোনা সংক্রমণের কারণ না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতির উদ্দেশ্যে ভাষণ। খুব শিগগিরই দেশে আসবে ভ্যাকসিন। এবং করোনার ভারতীয় ধরন প্রতিরোধে টিকার কার্যকারিতা নিশ্চিত নয় জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আবারও যশোর হাসপাতাল থেকে পালালেন ভারত ফেরত করোনা রোগী। ঈদ মুবারক। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। গতকাল বিশ্বের অধিকাংশ দেশেই উদযাপিত হয়েছে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। ইসরায়েল ফিলিস্তিন চলমান সংঘাতের মধ্যেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে। প্রথমবারের মতো নামাজ আদায় হয়েছে তুরস্কের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদেও। ইসরায়েল ফিলিস্তিন চলমান সংঘাত আর চাপা আতঙ্কের মধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে। সকাল থেকে ঈদের জামাতে অংশ নিতে দলে দলে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে ছিল না ঈদের চিরাচরিত আমেজ। আল্লাহর কাছে শুকরিয়া, আমরা ঈদের নামাজ আদায় করতে পেরেছি। তবে আমরা ভালো নেই। আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানেও। করোনা মহামারীর মধ্যেও দেশটির সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় বন্দরনগরী করাচিতে। এতে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন হাজার হাজার মুসল্লি। করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করেছেন বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার মুসল্লিরাও। তবে তাদের মাঝে ছিল না ঈদ উৎসবের চিরাচরিত আনন্দ। এরপরও নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। গেল বছর আমরা বাসাতেই ঈদের নামাজ পড়েছি, তবে এবার ঈদের জামায়াতে অংশ নিতে পেরে আমরা সত্যিই খুশি। প্রথমবারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত বিখ্যাত মসজিদ আয়া সোফিয়াতেও। এটিকে মসজিদে রূপান্তরের পর এবারই প্রথম এখানে ঈদের নামাজ আদায়ের সুযোগ পান কয়েক হাজার মুসল্লি। কঠোর স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে ইরান এবং মিশরেও। এছাড়াও ভারতের কাশ্মীর, কেরালা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের অন্যান্য প্রান্তেও উদযাপন হয় ঈদ উল ফিতর। অন্যয় কর্মকার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রেও নানা আয়োজনে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় সকাল 9টায় নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে আয়োজিত হয় ঈদ জামাত। সেখানে অংশ নেন 20,000-এর বেশি মানুষ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ঈদের জামাতগুলোতে সকাল থেকেই আসতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের মুসল্লিরা। সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে স্থানীয় থমাস এডিসন স্কুল মাঠে। প্রায় 20,000 মানুষ এতে নামাজ আদায় করেন। বেশিরভাগই ছিলেন বাংলাদেশি। আলহামদুলিল্লাহ, এই বছর আমরা ঈদের জামাত বড় আকারে করতে পারছি। তো সুন্দর করে একটা আয়োজন হলো, মনে হচ্ছে না যে করোনা আছে। ঈদের জামাতে সংহতি প্রকাশ করেন মার্কিন কংগ্রেসম্যান থেকে শুরু করে স্থানীয় মূলধারার রাজনীতিকরাও। দূর দূরান্ত থেকে এমনকি ভিন্ন অঙ্গরাজ্য থেকেও অনেকেই আসেন এখানে ঈদের নামাজ আদায় করতে। এখানে আসলাম নিউ ইয়র্কে ঈদ করার জন্য, তো ভালো লাগতেছে। ফার্স্ট আসলাম মিশিগান থেকে। We came from Michigan. A 10-hour drive from Michigan to come here for Eid and visit family. করোনা মহামারীর কারণে গত বছর খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবার পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাস্থ্যবিধি মেনেই খোলা মাঠে আয়োজন করা হয় ঈদ জামাত। করোনা কাটিয়ে এ যেন এক অন্যরকম নিউ ইয়র্ক। শুধু এখানেই নয়, যুক্তরাষ্ট্রের যেখানেই মুসলমানদের সংখ্যা বেশি সেখানেই ঈদের জামাতে এমনই ছিল উপচে পড়া ভিড়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। করোনার ধকল কাটিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে এবারের ঈদ আয়োজন ছিল আনন্দ ঘন। স্থানীয়দের মতো বাঙালিরাও টিকা নেয়া নিশ্চিন্তে খোলা মাঠে ও মসজিদে ঈদ জামাতে নামাজ আদায় করেন সবাই। ছিল একে অন্যের বাড়িতে যাতায়াত, বন্ধু মহলে আড্ডা। শিশুরাও মেতে ওঠে উল্লাসে। ক্যালিফোর্নিয়া লিটল বাংলাদেশ থেকে সহকর্মী লস্কর আল মামুনের রিপোর্ট।
ঈদের সকাল নামাজের জামাতে তাই শত শত মুসল্লি। গেলবারের মতো এবার ভর কারেনি করোনার ভয়। যুক্তরাষ্ট্র ফিরেছে স্বাভাবিক গতিতে, তাই তো এবার ঈদের আনন্দটাও ছিল শঙ্কাহীন। নামাজ শেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ প্রাঙ্গণের মোড়ে মোড়ে ছিল প্রবাসীদের উপস্থিতি। একে অন্যের সঙ্গে কুশল বিনিময় চলে দীর্ঘক্ষণ ধরে। প্রায় 1 বছর পরে দ্বিতীয়বার প্যান্ডামিকে ঈদ হলেও এবার আমরা ডিস্টেন্স মেনটেন করে হলেও এবার ঈদের নামাজ পড়তে পারলাম। প্রবাসী বাংলাদেশিরা একে অন্যের বাসায় দাওয়াতে অংশ নিয়েছেন, গল্প আড্ডায় মেতে উঠেছেন, আনন্দে বাঁধনহারা শিশুরাও। ঈদের অনেক খুশি, সবাইকে ঈদ মোবারক। গত বছরের তুলনায় এবছর আমেরিকাতে আমরা অনেক আনন্দের সাথে ঈদ উদযাপন করছি। যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন কার্যক্রম দ্রুত এগোতে থাকায় বেশিরভাগ বাঙালি পেয়েছেন টিকা। এতে শঙ্কা অনেকটাই দূর হওয়ায় কমিউনিটির মধ্যে বেড়েছে যাতায়াত, তাই যেন প্রাণ ফিরে এসেছে বাঙালি পাড়ায়। সাম্য আর সম্প্রীতির বন্ধনে ঈদের জামাতে সামিল হয়েছেন সকলে। বিশ্ব মানবতা সমুন্নত ও মহামারী করোনা থেকে মুক্তি পেতে মহান রাব্বুল আলামিনের নিকট বিশেষ মোনাজাত করা হয়েছে। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস। স্বাস্থ্যবিধি মেনেই ব্যাপক উৎসাহে উদ্দীপনায় ইউরোপের বিভিন্ন দেশে ঈদ উদযাপন করছেন মুসলিমরা। ফ্রান্সে এবার সরকারি ছুটি হওয়ার কারণে ঈদের জামাতে বেশি মুসল্লি অংশগ্রহণ করেন। আর দেশের উন্নতি সমৃদ্ধির পাশাপাশি করোনা থেকে মুক্তির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। করোনা সংকটের কারণে স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষা মেনেই মুসল্লিরা ঈদের জামাতে অংশগ্রহণ করেন। মহামারী করোনা থেকে মুক্তি ও দেশের উন্নতি সমৃদ্ধি কামনা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। করোনাকালীন সময়ে পৃথিবী তার আগের মতোই ফিরে আসুক। ডিস্টেন্স রক্ষা করে আমরা এখানে ঈদের জামাত পালন করতেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে করোনা থেকে মুক্ত করেন। বাংলাদেশকে অনেক বেশি মিস করি, বাংলাদেশের উন্নতি কামনা করি। আমি আমার মাকে অনেক বেশি মিস করি। রোজার মাসে আমাদের বেচা কিনা খুবই কম ছিল, কিন্তু ঈদের বাজারে আমাদের বেচা কিনা খুবই ভালো। প্রতি বছরই আমরা খুব জাঁকজমকের সাথে ঈদ করি, এবারে লকডাউনের কারণে হচ্ছে না। এই ঈদ উল ফিতরের মধ্যে দিয়ে কেটে যাক বিশ্বের মহামারী। করোনা থেকে মুক্তি আর দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন ঈদের জামাতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সেই সাথে করোনা থেকে মুক্তির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন ঈদের জামাতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা। মামুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। ব্রিটেনেও পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। লকডাউন পুরোপুরি শিথিল না হওয়ায় সরকারি বিধিনিষেধের কারণে এবার খোলা মাঠে কোনো ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। তবুও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন ব্রিটেন প্রবাসী বাংলাদেশিরা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। এবারের ঈদ উদযাপনেও পড়েছে করোনার ছায়া। এ ভাইরাস থেকে নিরাপদ থাকতে সুরক্ষা ও সামাজিক দূরত্বের বিষয়টিকে গুরুত্ব দিয়ে অন্যরকম ভাবে উদযাপন করা হচ্ছে ঈদ। অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিন না হওয়ায় এবং লন্ডনে সকালের দিকে বৃষ্টি থাকায় প্রবাসীদের ঈদ আনন্দে কিছুটা ভাটা পড়েছিল। লুটন, বার্মিংহাম, ম্যানচেস্টার, ওল্ডহামেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করিয়া নামাজ আদায় করছি। বাবা মাকে খুব মিস করতেছি, সাথে পরিবার পরিজন আত্মীয় স্বজন। করোনা মহামারীর কারণে গত বছর ব্রিটেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি, আর তাই এবার ঈদের নামাজ পড়তে আসা শিশু কিশোরদের মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস। আলহামদুলিল্লাহ, ঈদ ইজ গোইং রিয়েলি ওয়েল। ঈদ মুবারক। ঈদ উল ফিতর উপলক্ষে লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার এক বার্তায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে প্রবাসী সকল বাংলাদেশি ভাই বোনদের জানাচ্ছি বাংলাদেশ হাই কমিশন লন্ডনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মুবারক। প্রিয়জন থেকে দূরে থাকা ব্রিটেন প্রবাসীরা ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়। করোনা ভাইরাসের বিপর্যয় কাটিয়ে ঈদের আনন্দ হাসি যেন ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এটাই ছিল প্রত্যাশা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে গতকাল দেশের বিভিন্ন স্থানে ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। জামাতে নামাজ আদায়ের পর দেশ ও জাতির কল্যাণ কামনা করেন মুসল্লিরা। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চাঁদপুরের 50টি গ্রামে বৃহস্পতিবার ঈদ উদযাপিত হচ্ছে। সকালে ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব মেনেই মুসল্লিরা অংশ নেন ঈদ জামাতে। ঈদগাহ ও মসজিদের সামনে মুড়ি মুরগি মিষ্টান্ন সহ বিভিন্ন খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সৌদি আরবের সাথে মিল দিয়ে আমরা ঈদ
কোরবানি রোজা সবকিছু পালন করছি। যেহেতু মধ্যপ্রাচ্যে আজকে ঈদ হচ্ছে, খবর পাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এই মসজিদে আমরা এই ঈদের নামাজ এর আয়োজন করছি। বরিশালের তাজকাঠির হাজিরবাড়ি এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অর্ধ শতাধিক মুসল্লি। আগে সেই প্রফুল্লতা বা সেই উচ্ছলতা এখন পাচ্ছি না। করোনা ভাইরাসের জন্য আমাদের ঈদ মনে হচ্ছে না। দিনাজপুরের 4 উপজেলার 6টি গ্রামের মানুষ বৃহস্পতিবার ঈদ উদযাপন করছেন। শহরের পার্টি সেন্টারে ঈদের নামাজে অংশ নেন শতাধিক মুসল্লি। এছাড়া ঝিনাইদহ, শরীয়তপুর, মোংলা, ভোলা, হিলি ও মৌলভীবাজারের বেশ কয়েকটি এলাকায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। করোনার কারণে এবারও জাতীয় ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে না। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে 5টি জামাত। স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের মসজিদে ঢোকানো হবে। মুসল্লিদের বাসা থেকে অজু করে মাস্ক পরে ও জায়নামাজ নিয়ে ঈদের জামাতে আসার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এদিকে ঈদের দিন দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ব্লিচিং ও করোনা প্রতিরোধক কেমিক্যাল মিশ্রিত পানি দিয়ে মোছা হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সব মেঝে ও দেয়াল। পরিষ্কার করা হচ্ছে মসজিদের অন্যান্য জায়গাও। মুসল্লিদের নিয়ে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে জাতীয় মসজিদে এমন প্রস্তুতি। ইসলামিক ফাউন্ডেশন জানায়, শুক্রবার কেন্দ্রীয়ভাবে বাইতুল মোকাররম মসজিদেই হবে মূল ঈদের জামাত, যেখানে মোট 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7টায় আর সর্বশেষ জামাত হবে 10:45 বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ইনশাআল্লাহ ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টায় প্রথম জামাত, সকাল 8টায় দ্বিতীয় জামাত, সকাল 9টায় তৃতীয় জামাত, সকাল 10টায় চতুর্থ জামাত এবং 10:45 সর্বশেষ এবং পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে। করোনা সংক্রমণ রোধে মুসল্লিদের বাসা থেকে অজু করে মাস্ক পরে ও জায়নামাজ নিয়ে ঈদের জামাতে আসার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। অবশ্যই মাস্ক পরিধান করে আসবেন। মসজিদে সংরক্ষিত কোনো টুপি বা জায়নামাজ বা অন্য কিছু তারা ব্যবহার করবেন না। আর যারা শিশু, বয়োবৃদ্ধ এবং অসুস্থ তারা কোনো ক্রমেই মসজিদে আসবেন না। কোভিডের কারণে জাতীয় ঈদগাহে টানা তৃতীয়বারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। করোনা সংক্রমণ রোধে ঈদের জামাত হবে না কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানেও। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদ উল ফিতরের দিন সকালে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বয়ে যেতে পারে দমকা হাওয়াও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মহামারীতে থমকে যাওয়া মহানগরে পথের শিশুরা কেমন আছে, কিভাবে কাটছে তাদের দিন? সারাদিন না খেয়ে থাকি, সন্ধ্যার আজানের একটু আগে আগে খিচুড়ির প্যাকেট। পথশিশুদের টিকে থাকার গল্প শুনতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে সতর্ক করে বলেছেন, ঈদ উদযাপন যেন কোনোভাবেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার উপলক্ষ না হয়। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে সরকার প্রধান বলেন, মহামারীর দ্বিতীয় ঢেউ দেশে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। ভাইরাস মোকাবিলায় নাগরিক দায়িত্ব পালনের অনুরোধও জানান শেখ হাসিনা। খুব অল্প সময়ের মধ্যে দেশে বিভিন্ন উৎস থেকে ভ্যাকসিন আসতে শুরু হবে বলেও দেশবাসীকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। সড়কে নানান ধরনের গাড়ির উপস্থিতি তুলনামূলক কম হলেও নাগরিক ব্যস্ততা আছে জনে জনে। কিন্তু মহামারী ঠেকানোর কৌশল, লকডাউনের মধ্যে বিধিনিষেধের বেড়াজালে আড়ষ্ট জনজীবন। বিষণ্ণ সময়ের মধ্যেই এলো এবারের ঈদ। সংক্রমণের ঝুঁকিতে কোনো আয়োজন না থাকায় চিরচেনা রূপ হারিয়ে নিঃসঙ্গ পড়ে থাকা জাতীয় ঈদগাহ মাঠ সাক্ষ্য দিচ্ছে বিরূপ এই পরিস্থিতির। স্বাস্থ্যবিধি মেনে ঈদের ঠিক আগের সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলকে পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সবাইকে সতর্ক করে সরকার প্রধান বলেন, উদযাপনেও স্বাস্থ্যবিধি ভুললে চলবে না। অযথা ভ্রমণ না করার অনুরোধও জানান তিনি। কোনোভাবেই এই ঈদ উদযাপন যাতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ না হয়ে ওঠে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আবেগের বশবর্তী হয়ে আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে যাবেন না। সবার উপরে মানুষের জীবন।
প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে ভ্যাকসিন কেনা প্রসঙ্গ। শিগগিরই বিভিন্ন উৎস থেকে করোনার প্রতিষেধক মিলবে বলেও আশ্বস্ত করেন তিনি। ভারতীয় কর্তৃপক্ষ টিকা রপ্তানির উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমত অবস্থায় আমরা বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে রাশিয়া এবং চীনের টিকা উৎপাদনকারী সংস্থার সঙ্গে আমাদের আলোচনা চলছে। বিভিন্ন উৎস থেকে আমরা 1 কোটি টিকা ক্রয়ের ব্যবস্থা নিয়েছি। দেশেই যাতে টিকা উৎপাদন করতে পারি সে ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা দেশের সকল নাগরিককে টিকার আওতায় নিয়ে আসব ইনশাল্লাহ। জীবন বাঁচাতেই লকডাউন দেওয়া হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, মহামারী প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতাও অপরিহার্য। করোনা ভাইরাস প্রতিরোধে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। করোনা মোকাবিলায় দেশে চিকিৎসা সক্ষমতা অনেক গুণে বেড়েছে বলেও উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। হঠাৎ করে দ্রুতগতিতে রোগী বাড়তে থাকলে তখন সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। কোনোভাবেই রোগীর সংখ্যা বাড়তে দেয়া যাবে না। সাম্য, ভ্রাতৃত্ব আর সাবধানতা বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার শপথ নেব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় গতকাল মারা গেছেন 31 জন। 13,500 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 1290 জন। এদিকে মাস্ক ছাড়া মানুষের ঈদযাত্রা ও শপিং মলে বাড়তি চলাচলের প্রভাব সামাল দিতেই লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানোর আভাস দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এহসান জুয়েলের রিপোর্ট। 14 এপ্রিল থেকে চলমান লকডাউনে দেশে করোনা পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছিল বেশ। হাসপাতালগুলোতে আক্রান্তের সংখ্যা কমে আসার পাশাপাশি মৃত্যুর সংখ্যা কমে এসেছে অর্ধেকের বেশি। তবে মরার উপর খাড়ার ঘায়ের মতো দুঃসংবাদ বয়ে এনেছে দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের অস্তিত্ব। এর সাথে ঈদ যাত্রায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের যে হুড়োহুড়ি তা শঙ্কিত করে তুলেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আন্তজেলা যোগাযোগ বন্ধ থাকলেও বিশেষ করে ফেরি, নিজস্ব পরিবহন কিংবা পায়ে হেঁটে বাড়ি যাওয়া প্রতিটি ক্ষেত্রেই ভাইরাস সংক্রমণের আশঙ্কা বেড়েছে। এ অবস্থায় লকডাউন বাড়ানোর বিকল্প দেখছে না সরকার। ঈদের পরে 20-22 তারিখের দিকে এটা আবারও বেড়ে যেতে পারে, সেই আশঙ্কা থেকে হয়তো আমাদের পরিকল্পনা করছি যে ঈদের পরে আরো 1 সপ্তাহ এই বিধিনিষেধটাকে আমাদের চলমান রাখা। এর আগে কয়েক দফা কঠোর লকডাউনের ঘোষণা দিয়েও কার্যকর করা যায়নি পুরোপুরি। এবার তাই শতভাগ মাস্ক পরা বাধ্যতামূলক করতে সংক্রামক রোগ নির্মূল প্রতিরোধ আইন সংস্কার করে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়ার কথা ভাবছে সরকার। সংক্রামক রোগ প্রতিরোধ নির্মূল আইন যেটি আছে, আইনের কিছু সংশোধনী এনে পুলিশকে নির্বাহী ক্ষমতা দিয়ে আমাদের কিছু কাজ করা যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা আলোচনা করছি। নতুন লকডাউনের প্রজ্ঞাপন ঈদের ছুটি শেষে 16 মে জারি করা হবে বলে জানা গেছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনার ভারতীয় ধরনে প্রচলিত টিকা কার্যকর কিনা তা নিশ্চিত নয় বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত বিশ্বের অন্তত 44টি দেশে ছড়িয়ে পড়া এই ধরন বেশি সংক্রামক বলেও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। তবে কিছু গবেষণায় মডার্না ও ফাইজারের টিকার কিছুটা কার্যকারিতা দেখা গেছে। করোনার ভারতীয় ধরনটি গত অক্টোবরে প্রথম শনাক্ত হওয়ার পর থেকে অন্তত 44টি দেশে ছড়িয়ে পড়েছে। গত 3 সপ্তাহ ধরে ভারতে প্রতিদিন 3 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। মহাবিপর্যয় নেমে এসেছে দেশটির স্বাস্থ্য খাতে। ভারতে আক্রান্তদের প্রায় 0.1% নমুনার জিনোম সিকোয়েন্স করা হয়েছে। সব তথ্য বিশ্লেষণ করে সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ভারতীয় ধরনের বিপজ্জনক রূপান্তর ঘটছে। বেশি সংখ্যক মানুষকে ঘায়েল করতে সক্ষম হয়ে উঠছে নতুন এই ভ্যারিয়েন্ট। নতুন এই ধরনের ক্ষেত্রে বাজারে প্রচলিত টিকা কতটা কার্যকর তা নিয়ে সংশয় জানানো হয়েছে প্রতিবেদনে। সংস্থাটির আশঙ্কা, শক্তিশালী ভারতীয় ধরন প্রতিরোধে কাজ নাও করতে পারে এ পর্যন্ত উদ্ভাবিত টিকা। তবে কিছু গবেষণায় দেখা গেছে মডার্না আর ফাইজারের টিকার কিছুটা কার্যকারিতা রয়েছে। তবে এখানে আতঙ্কের শেষ নয়। সংকটের কারণে ভারতে টিকা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিল্লির বিভিন্ন ভ্যাকসিনেশন সেন্টার এখন পুরোপুরি বন্ধ। এ অবস্থায় মহামারী কোন দিকে মোড় নিবে তা নিয়েই উদ্বিগ্ন বিশ্লেষকরা। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। এদিকে আবারও ভারত ফেরত এক করোনা রোগী যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। ইউনুস আলী গাজী নামে ওই ব্যক্তি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চররামপুরের গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ভারত থেকে গতকাল বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই ব্যক্তি। করোনা পজিটিভ হওয়ায় জেলা প্রশাসনের কর্মকর্তারা যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে তাকে পাঠান। এরপর তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানায় বিকেল 5টার দিকে তিনি ফোনে কথা বলতে বলতে বের হয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় থানা পুলিশকে ঘটনা জানায়। এরই মধ্যে রোগীকে ফিরিয়ে আনতে অভিযান শুরু করেছে পুলিশ। এর আগে গত 24 ও 25 এপ্রিল এ হাসপাতাল থেকে ভারত ফেরত 7 জন সহ মোট 10 জন করোনা রোগী পালিয়ে যান। সংবাদ মাধ্যমে বিষয়টি প্রচার হওয়ায় 26 এপ্রিল রাতে সকল রোগীকে আটক করে হাসপাতালে ফিরিয়ে আনে পুলিশ। অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের 15 লাখ টিকার ঘাটতি মেটাতে নানা উৎস থেকে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। যদিও মাসখানেকের আগে হাতে পাওয়ার সম্ভাবনা কম। বিশেষজ্ঞরা বলছেন 2 ডোজের মধ্যে 16 সপ্তাহের ব্যবধানটা সমস্যা নয়। চীন থেকে আসা উপহারের ভ্যাকসিনেও কোভিশিল্ড প্রয়োগের নীতি অনুসরণ করা হবে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। গত 26 এপ্রিল বন্ধ করে দেওয়া হয় প্রথম ডোজের টিকাদান। 5 মে থেকে বন্ধ করা হয় নিবন্ধনও। এই অবস্থায় দ্বিতীয় ডোজ নিশ্চিতে ঘাটতি প্রায় 15 লাখ টিকা। দেশে 58,19,910 জন মানুষ প্রথম ডোজের টিকা নেয়ার বিপরীতে দ্বিতীয় ডোজ পেয়েছেন 36 লাখের মতো। এখনও অপেক্ষায় 22 লাখের বেশি মানুষ, অথচ হাতে মজুদ 9 লাখেরও কম, যা দিয়ে ঈদের পর সপ্তাহখানেক চালানো যাবে টিকাদান কর্মসূচি। সংকট কাটাতে কোভ্যাক্স সহ বিভিন্ন উৎস থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহের চেষ্টায় বাংলাদেশ। তবে মাসখানেকের আগে সে টিকা হাতে পাওয়ার সম্ভাবনাও কম। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন সংকটময় সময়ে দ্বিতীয় ডোজ প্রয়োগে 16 সপ্তাহ পর্যন্ত সময় নেওয়া যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্স তারাও অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহ করছেন। যেটি আমরা আগে পাই সেটি আমরা আনবো এবং তখন দ্বিতীয় ডোজে বাকি যেগুলো আছে সেটা দেওয়া যাবে। যদি 20 লাখের বেশি আমরা পাই তাহলে তাদেরকে দিয়ে আমরা হয়তো প্রথম ডোজের টিকাটাও আনুপাতিকভাবে দেওয়া যেতে পারে। প্রতিশ্রুতি পাচ্ছি, তবে মাসখানেকের মধ্যেই পাওয়ার কথা। যে 14 বা 15 লক্ষ দ্বিতীয় ডোজ এখনো পায়নি, তাদের 3 মাস অতিক্রান্ত হওয়ার আগেই অথবা সর্বোচ্চ যদি 4 মাস বলি, সেটা অতিক্রান্ত হওয়ার আগে যদি এসে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই। এই ধরনের সিচুয়েশনে কোনো দেশ কিন্তু 4 মাস পর্যন্ত অপেক্ষা করেছে। এদিকে চীন থেকে আসা উপহারের 5 লাখ টিকা 3 সপ্তাহ ব্যবধানে 2 ডোজ করে দেয়া যাবে 2.5 লাখ মানুষকে। প্রাথমিকভাবে 1000 জনের উপর পরীক্ষামূলক প্রয়োগের সপ্তাহখানেক পর পরিকল্পনা রয়েছে গণহারে টিকা দেওয়ার। আগের নিয়মে চলবে। যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন কিন্তু কোনো ডোজের টিকা পাননি, তারা সহ নতুন করে যারা নিবন্ধন করবেন 40 বছরের উপরে, তারা সবাই এই 2.5 লাখ মানুষ তারা টিকা পাবে প্রথম ডোজের টিকা। নিবন্ধন করার পরও এখনো টিকা না পাওয়া মানুষের সংখ্যা 14,29,000। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অসুস্থ বেগম জিয়ার এবার ঈদ কাটবে হাসপাতালের বিছানায়। দলের নেতারা বলছেন বিএনপি নেত্রী অসুস্থ থাকায় ঈদ ঘিরে তাই তেমন কোনো আয়োজন নেই বিএনপির। দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়ার আগে প্রতি বছর বর্ণিল আয়োজনে ঈদ উদযাপন করত বিএনপি। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করতেন নেতাকর্মী ও সমর্থকদের সাথে। কিন্তু কারাবন্দী হওয়ার পর থেকে বিএনপির সেই আয়োজন আর নেই। 2018 সালে তার ঈদ কাটে নাজিমুদ্দিন রোডের জেলখানায়, 2019 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে, আর 2020 সালে তার সাজা স্থগিত হয় গুলশানের বাসভবনে ঈদ কাটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার এবারের ঈদ কাটবে হাসপাতালে। যেখানে নেত্রী হাসপাতালের বেডে নানা ধরনের যন্ত্রপাতি লাগিয়ে শরীরে তিনি শুয়ে আছেন, সে সময় বিএনপি নেতাকর্মীদের পক্ষে ঈদ মোটেই আনন্দের ঈদ হবে না। বয়স ও অসুস্থতা বিবেচনায় ঈদের পর বিএনপি চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতির বিষয়টি সরকার পুনর্বিবেচনা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সরকারি নির্দেশনা অনুযায়ী এবার ঈদগাহ বা খোলা স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে না। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে 5টি জামাত। প্রথম জামাত হবে সকাল 7টায়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এহসান জুয়েল। সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, জাফর, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা শেষে আনন্দের যে ঈদ উদযাপন, সে ঈদ উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয় মূলত ঈদের জামাত দিয়ে। অর্থাৎ খুব সকাল সকাল দল বেঁধে মানুষ পরিবারের সদস্যদের হাতে হাত ধরে ঈদের জামাতে অংশ নেওয়া, এটাই আসলে ঈদের জামাতের চিরায়ত একটা ঐতিহ্য। যদিও গত বছর থেকে এই করোনা আসলে সেই চেনা চেহারাটা অনেকটুকুই পাল্টে দিয়েছে। অর্থাৎ এখন যত বেশি উদযাপন তার চেয়ে বেশি আতঙ্ক ভর করে থাকে। অর্থাৎ
মহামারী যে করোনা সেটার সংক্রামক যাতে কোনোভাবে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সতর্কতা অনেক বেশি। অর্থাৎ এর আগে আমরা নিরাপত্তা নিয়ে যে ধরনের ব্যবস্থাপনা দেখতাম, এবার কিন্তু তার পুরোপুরি অবস্থাটাই দখল করে নিয়েছে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি। অর্থাৎ খুবই সতর্ক অবস্থায় প্রধান জামাত হচ্ছে এই বায়তুল মুকাররম জাতীয় মসজিদে। সেখানে মানুষজন মুসল্লিরা আসছেন সকাল থেকে, মূলত 6টার পর থেকেই কিন্তু তাদের ভিড় বাড়তে শুরু করেছে। যেহেতু প্রথম জামাতটি সকাল 7টায় অনুষ্ঠিত হবে, তাই দলে দলে মানুষ কিন্তু আসছেন। তবে স্বাস্থ্যবিধির বিষয়টি মাথা রেখে, অর্থাৎ এর আগে ধর্ম মন্ত্রণালয় থেকে কিছু নিষেধাজ্ঞা, কিছু বিধিনিষেধ জারি করা হয়েছিল। অর্থাৎ অবশ্যই সকলকে জায়নামাজ সাথে করে নিয়ে আসতে হবে, বাসা থেকে উজু করে আসতে হবে। শিশু এবং বয়স্ক যারা আছেন তাদের ঈদ জামাতে অংশ নেওয়ার বিষয় থেকে নিরুৎসাহিত করা হয়েছে। তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নানা বয়সের মানুষরাই কিন্তু আসছেন। শিশুরা যেমন বাবা মার হাত ধরে আসছেন, তেমনি অনেক বয়স্করাও কিন্তু আমরা দেখেছি তারা ঈদ জামাতে অংশ নিতে এর মধ্যেই কিন্তু বায়তুল মুকাররমে এসে পৌঁছেছেন। তবে যেটি বলছিলাম যে একেবারে এই প্রবেশ পথগুলোতে আছে সেগুলোতে নিরাপত্তার পাশাপাশি সেখানে আসলে যারা মাস্ক ছাড়া এসেছেন তাদের পুলিশ এবং বায়তুল মুকাররম জাতীয় মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকেই আলাদা করে মাস্ক সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ যেসব মুসল্লিরা মাস্ক ছাড়া ভুলে চলে এসেছেন তাদেরকে কিন্তু মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে সরকারের উদ্যোগেই। এবং একই সঙ্গে সেখানে শরীরের তাপমাত্রা চেক করা হচ্ছে, অর্থাৎ কারো তাপমাত্রা বেশি কিনা, কারো জ্বর থাকার সম্ভাবনা কিংবা আশঙ্কা আছে কিনা সে বিষয়গুলো চেক করেই তাদের প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। তবে অন্যান্য বছর আমরা যেটা দেখি যে বিভিন্ন জায়গায় খোলা জায়গায়, অর্থাৎ উন্মুক্ত স্থানে মসজিদের বাইরেও জামাতের ভিড় দেখা যায়। এবছর এর মধ্যেই কিন্তু যদিও সেই খোলা জায়গায়, উন্মুক্ত জায়গায় নামাজের ব্যাপারে এক ধরনের নিষেধাজ্ঞা আছে, তারপরও কিন্তু এবছর দেখা যাচ্ছে যে এর মধ্যেই বায়তুল মুকাররমের মূল মসজিদ প্রাঙ্গণ যেটি, সেখানে কিন্তু মুসল্লিদের ভিড় বাড়ছে। অর্থাৎ মুসল্লিরা এর মধ্যেই কিন্তু সেই জায়গাটা পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ আর কিছুক্ষণ পরে, যেহেতু এখনো 30 মিনিটের মতো সময় আছে নামাজের, তাই এই সময়টাতে ধারণা করা হচ্ছে যে মূল প্রাঙ্গণের বাইরেও কিন্তু খোলা জায়গায় মুসল্লিদের ভিড় হবে। কারণ এর মধ্যেই কিন্তু তারা বাইরে, মসজিদের বাইরে, মূল মসজিদটির বাইরে তারা জায়নামাজ বিছিয়ে যা যার জায়গা করে নিচ্ছেন। তবে একই সঙ্গে আসলে শুধুমাত্র আতঙ্ক নিয়েই কি ঈদ আসে তা কিন্তু নয়। এখানে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কিংবা ঈদের যে উদ্দীপনা থাকে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যারা দল বেঁধে আসার সুযোগ আছেন, বিশেষ করে যারা হয়তো পাড়া মহল্লা থেকে এসেছেন বায়তুল মুকাররম প্রধান জামাতে অংশ নিতে, যেহেতু এবার জানেন যে জাতীয় ঈদগাহে নামাজের সুযোগটি থাকছে না, গতবারও ছিল না, তাই সেই সব ক্ষেত্রে কিন্তু মানুষ এই জাতীয় মসজিদটিকেই ঈদের প্রধান জামাতের অংশ হিসেবে তারা এখানে আসছেন এবং দল বেঁধেই, যারা পাড়া মহল্লা থেকে দল বেঁধে আসছেন, যারা অনেকে আছেন মেসে থাকেন কিংবা একই এলাকায় থাকেন, তারাও কিন্তু দল বেঁধে আসছেন। তারা একেবারে হ্যান্ড স্যানিটাইজার তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, মাস্ক দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যতটা নিরাপত্তা ব্যবস্থা কিংবা যতটা নিজেদের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে আসলে উদ্যোগ নেওয়া সম্ভব তার সব কিছুই আসলে মেনটেন করা হচ্ছে। তবে একটা বিষয় হলো মানুষের ভিড় বাড়ছে, সেটা কিছুটা ঝুঁকি তৈরি করতে পারে। কারণ বারবার করে বলা হচ্ছিল যে যতটা সম্ভব এড়িয়ে চলতে, অর্থাৎ ঈদ জামাতে অংশ নেওয়ার ব্যাপারেও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছুটা নিরুৎসাহিত করা হচ্ছিল। তারা বলছিলেন যে একটা ঈদ জামাত, আপনি যদি অনেকগুলো ঈদ জামাত অংশ নিতে চান ভবিষ্যতে, অর্থাৎ বেঁচে থাকার বিষয়টি তারা বুঝিয়েছেন, তাহলে হয়তো বর্তমানে ঈদ জামাত কিংবা এখনকার ঈদ জামাত থেকে যতটা সম্ভব নিরুৎসাহিত করার এবং বাসায় নামাজ পড়ার বিষয়ে আসলে বারবার করে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছিল। যাই হোক, এখানে আসলে আমরা পুলিশের পাশাপাশি র্যাব সদস্য তাদেরও দেখছি, তারাও নিরাপত্তার বিষয়টি, তারাও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি দেখভাল করছেন। অর্থাৎ সরকারের সংস্থাগুলো উদ্যোগী আছে, নামাজে মুসল্লিরাও কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছেন, তাদের ব্যাপক অংশগ্রহণ দেখা যাচ্ছে। বিশেষ করে গত বছরের তুলনায় কিছুটা হয়তো বেশি এবারের অংশগ্রহণ। প্রথমবার যখন আসলে গত বছর করোনার ধারণাটা প্রথমবারের মতো ছিল, তখন মানুষের মধ্যে যতটা আতঙ্ক ছিল এবার কিন্তু কিছুটা কমে যাচ্ছে। যদিও আক্রান্ত এবং মৃতের সংখ্যা গতবারের তুলনায় অনেক বেশি, তারপরও মানুষ অনেকটা করোনার সঙ্গে নিউ নর্মাল লাইফ যেটাকে বলে, যেটার সঙ্গে আসলে
খাপ খাইয়ে নেওয়া কিংবা যেটার সঙ্গে টিকে যাওয়ার বিষয়টি, সেই বিষয়ে মানুষ অনেক বেশি অভ্যস্ত হচ্ছে বলেই হয়তো এবার অংশগ্রহণটা একটু বেশি দেখা যাচ্ছে। আরেকটা বিষয় এখানে আসলে উল্লেখযোগ্য, সেটা হলো যে এবার যেহেতু বেশি সংখ্যক মানুষ ঢাকা শহর ছেড়ে যাওয়ার সুযোগ পাননি, লক্ষাধিক মানুষের কাছাকাছি তারা ঢাকা শহর ছেড়েছেন, তাই বাকি যারা আছেন তারা কিন্তু এই ঈদ জামাতে অংশ নেওয়ার জন্য এর মধ্যে আসতে শুরু করেছেন। প্রথম জামাতটি হবে সকাল 7টায়, এরপরে সকাল 8টা, 9টা, 10টা ও 10টা 45 মিনিট অর্থাৎ 11:15টায় মোট 5টি জামাত অনুষ্ঠিত হবে এই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। প্রথম জামাতটি সকাল 7টার অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু ঈদ জামাতের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। এখন পর্যন্ত জাফর, এই ছিল আমার কাছে ঈদ জামাতের প্রস্তুতির খবর। জাফর। রাজধানীর ঈদ জামাতের খবর জানাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। সুপেয় খাবার পানির সংকট তীব্র আকার ধারণ করেছে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে। সরকারি পুকুর বা দিঘির ইজারা বন্ধ করে পর্যাপ্ত জলাধার খননের মাধ্যমে সংকট সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিও। সাতক্ষীরা থেকে মমতাজ আহমদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল শ্যামনগর ও আশাশুনি উপজেলায় সুপেয় খাবার পানি সংকট নিরসনের দাবি দীর্ঘদিনের। লোনা এলাকা হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণ ও পুকুরের পানি দিয়ে খাবার পানির প্রয়োজন মেটাতে হয়। এবার অনাবৃষ্টির সাথে সাথে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় তীব্র আকার ধারণ করেছে এ সংকট। কোথাও কেউ খাবার পানি দিচ্ছে শুনলেই দূর দূরান্ত থেকে ছুটে যায় পানি আনতে। তাদের বক্তব্য, ত্রাণ চাই না, সুপেয় পানি সমস্যার স্থায়ী সমাধান চাই। কালকে দুদিন সিরিয়ালতে বসে রইস, দুদিন পরে আজকে পানি পেলাম। 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরিতে ছুটে আসি এই পানিটা নেওয়ার জন্য। 1.5 কিলোমিটার পথ দূরে যেতে পানি আনতে। পুষ্কিনে পানি খাই, এর জন্য পানিটা খেয়ে অনেক ডায়রিয়া হচ্ছে। ত্রাণ চাই না, আমরা টেকসই উপকূলীয় বেড়িবাঁধের সমাধান চাই। টেকসই বেড়িবাঁধের পাশাপাশি বড় বড় জলাধার তৈরি করে উপকূলীয় এ এলাকায় সুপেয় পানির সংকট সমাধান সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। টেকসই বেড়িবাঁধ যদি না করা সম্ভব হয় তাহলে কোনো সিস্টেমই এখানে টিকবে না। সরকারি পুকুর ও দিঘি ইজারা না দিয়ে উন্মুক্ত রাখতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জনপ্রতিনিধির। বেশি বেশি রেইন ওয়াটার হারভেস্টিং প্ল্যান, এই দিঘিগুলো যেন খাওয়ার পানির জন্য উন্মুক্ত থাকে। অবশ্য পুকুরের পানি এ অঞ্চলের সুপেয় পানির একমাত্র আধার হবে উল্লেখ করে বাঁধ সংরক্ষণের উপর জোর দিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী। এখানে সারফেস ওয়াটার ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা থাকবে না। সবাইকে অনুরোধ করবো যাতে সারফেস ওয়াটার জন্য তারা সংরক্ষণ করে। সর্বাধিক সুপেয় পানির তীব্র এ সংকটে ভুগছে সুন্দরবন সংলগ্ন এ উপকূলীয় অঞ্চলের প্রায় 5 লাখ মানুষ। সময় সংবাদ, সাতক্ষীরা। রোগবালাইয়ের পাশাপাশি মুরগির বাচ্চা, খাদ্য, ওষুধের দাম বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে নোয়াখালীর পোলট্রি শিল্প। গত 5-6 মাসে বন্ধ হয়ে গেছে অন্তত 1300 মুরগির খামার, আর তাতে প্রতি মাসে ক্ষতি প্রায় 20 কোটি টাকা। ব্যবসায়ীদের বেশিরভাগই ঋণের ভারে জর্জরিত। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবি নিয়ে রিপোর্ট। দেশের মাংসের চাহিদার প্রায় 80% আসে পোল্ট্রি খামার থেকে। গরিবের আমিষের যোগান দেয় এই পোল্ট্রি শিল্প। কিন্তু নোয়াখালী জেলার পোল্ট্রি শিল্প ডুবতে বসেছে। মুরগির বাচ্চা, খাদ্য, ওষুধের দাম বৃদ্ধি পাওয়ায় গত 5-6 মাসে বন্ধ হয়ে গেছে জেলার অন্তত 1300 খামার। বিভিন্ন রোগের কারণে এদিকে খাদ্যের দাম বেশি, বাচ্চার দাম বেশি। আগে যেখানে আমরা মরক ফেলতাম 25,000, এখন সেখানে মরক ফেলতেছি 2-3,000। বার্ড ফ্লুতে আমার প্রায় 37,000 মুরগি, রেডি মুরগি, লেয়ার মুরগি আক্রান্ত হয়। খামারিদের অভিযোগ, একটি সিন্ডিকেট পূর্ব ঘোষণা ছাড়াই মুরগির বাচ্চা, খাদ্য, ওষুধের মূল্য বাড়িয়ে দেয়। সরকারি কোনো সংস্থার তদারকি না থাকায় এই সিন্ডিকেট কয়েক মাস পর পর এসব করে যাচ্ছে। একটা নীতিমালা করে দিয়ে যে বাচ্চা এত টাকা, খাদ্য এত টাকা, মুরগির দাম এত, এরকম একটা নীতিমালা করে একটা তদারকি কমিটি যদি করে তাইলে আজকে হাজার হাজার বেকার যুবক এটার মাধ্যমে আমরা কিছু করে খাইতে পারবো, চলতে পারবো। খামার বন্ধ হবার পরও প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় কেউ কেউ আবার নতুন করে শুরু করেছেন। প্রণোদনার বিষয়টা পোলট্রি খামার মালিকদের তালিকাভুক্ত করে আমরা এলডিডি প্রকল্প থেকে যে প্রণোদনা দিয়েছি এটা চলমান। আমাদের দ্বিতীয় দফায় আবার কিছু আমরা পেয়েছি, বরাদ্দ পেয়েছি, সেখান থেকে বাকিদেরকে আমরা তালিকাভুক্ত করব। 2020 সালের শেষের দিকে জেলার 9 উপজেলায় প্রায় 6000 পোল্ট্রি খামার ছিল। খামারগুলো থেকে প্রতি মাসে 600 টন মুরগি ও 1 কোটি পিস ডিম উৎপাদন হতো। সময় সংবাদ, নোয়াখালী। আবারও প্রবাসের ঈদ উদযাপনের খবর। স্থানীয় সময় ভোর 5:20 সৌদি আরবের জাতীয় মসজিদ ধীরা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। জনসমাগম কমাতে বিভিন্ন মসজিদে ঈদের নামাজের আয়োজন করা হয়। ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট।
করোনার প্রভাবে এবার সৌদিতে নিষ্প্রাণ ঈদের আমেজ, লোক সমাগম অনেকটা নিয়ন্ত্রণ করে ঈদের নামাজের অনুমতি দিয়েছে সৌদি সরকার। মহামারী করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনেই সতর্কতার সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানগণ। এছাড়া সরকারের জারি করা বিধিনিষেধ মেনে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা। জনসমাগম এড়াতে বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় করেন প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয় মুসল্লিরা। আমরা সবাই একসাথে জামাতে নামাজ পড়তে পেরেছি এবং মসজিদগুলোতে এবং উদ্যান খোলা ময়দানে এবার ঈদের জামাত হয়েছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। এছাড়াও সৌদি সরকার খুব সুন্দরভাবে প্রশাসনিকভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছে। গত বছর কোভিড-19 কারণে যে একটা আতঙ্ক ছিল সবার মাঝে, সেই আতঙ্কটা কিন্তু এবার ছিল না, কেননা ভ্যাকসিন, কোভিডের যে ভ্যাকসিনটা ছিল গত বছর কিন্তু ওটা আবিষ্কার হয়নি এবং মানুষের মাঝে সেটা পুশ করে নাই, যার কারণে এবার কিন্তু মানুষ অনেকেই কিন্তু ভ্যাকসিন নিয়েছে। এদিকে মুসলিম বিশ্বের নেতাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ উদযাপন করেছেন চীনে বসবাসরত মুসলিমরাও। করোনার কারণে সামাজিক দূরত্ব মেনে স্থানীয় মুসলিমদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন প্রবাসীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। স্থানীয় সময় ভোর 5টা 5 মিনিটে সামাজিক দূরত্ব বজায় রেখে কাতারের সকল ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়দের পাশাপাশি ঈদ জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। নামাজ শেষে করোনা থেকে মুক্তির দোয়া করেন তারা। করোনা মহামারীর মধ্যে অনেক সুন্দরভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করছি। করোনার ভয়কে উপেক্ষা করে সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতরের জামাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। গত বছর জামাতে নামাজ আদায় করতে না পারার দুঃখ এবার ঘুচিয়ে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের নামাজটা পড়তে পারছি, সবার সাথে প্রবাসী ভাইয়েরা আছে, সবার সাথে ভাগাভাগি করে ঈদ করতেছি, ভালোই লাগতেছে। গত বছর তো করোনার জন্য কোনো উদযাপন করতে পারলাম না, আজকে এবার মোটামুটি ইনশাআল্লাহ ভালোভাবে উদযাপন করলাম। গত বছরের মতো এবছরও চীনের গুয়াংজ শহরে ঈদ জামাতে অংশ নেন বাংলাদেশি প্রবাসীরা। করোনা মহামারীর কারণে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে না পারার আক্ষেপের কথা জানান তারা। জার্মানিতেও উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। বার্লিন সহ অন্যান্য প্রদেশের মসজিদগুলোতে ঈদের বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। করোনা মহামারীর যে সিচুয়েশন আছে আমাদের দেশে এবং আমরা যে বার্লিনে আছি, জার্মানিতে, সকল জায়গায় এখনো অবস্থা খুব ভালো হয়নি। আমরা সকলেই স্বাস্থ্যবিধি পালন করার চেষ্টা করব। করোনার প্রভাবে সুইডেনে এবছরও নিষ্প্রাণ ঈদ উদযাপন করেছেন স্থানীয় মুসলিম সহ প্রবাসী বাংলাদেশিরা। সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু মসজিদের পাশাপাশি খোলা মাঠেও অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। ইতালিতে শর্ত সাপেক্ষে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। রোম দূতাবাসের কাউন্সিলর ইরফানুল হক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা এখানে নামাজ আদায় করেন। স্পেনেও গত বছরের মতো প্রশাসনের কাছ থেকে খোলা মাঠে জামাতের অনুমতি না পাওয়ায় মসজিদে ঈদের নামাজ আদায় করেন স্থানীয় সহ প্রবাসীরা। এদিকে কানাডাতে প্রতিটি মসজিদে সরকারের নিয়মকানুন মেনেই নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলিমরা। মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। আয়ারল্যান্ডে লকডাউন শিথিল এবং টিকা গ্রহণের ফলে অনেকটাই স্বস্তি নিয়ে ঈদ উদযাপন করলেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছর করোনার কারণে যেখানে ঈদের নামাজও পড়া যায়নি, সেখানে এবছর 50 জন করে জামাতে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। গেল বছরের বিমর্ষ ঈদের স্মৃতি এবার অনেকটাই মুছে গেছে আয়ারল্যান্ডে। এখানে বসবাসরত বাংলাদেশিরা আনন্দ আয়োজনেই উদযাপন করলেন ঈদ। বিভিন্ন কাউন্ট্রিতে স্বাস্থ্যবিধি মেনে নামাজও আদায় করতে পেরেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সিমাই সহ নানা ধরনের মিষ্টান্ন আর মজাদার খাবারে একে অন্যকে আপ্যায়নের সুযোগও ছিল এবার। বিধিনিষেধের বেড়াজাল পেরিয়ে অনেকদিন পরে আত্মীয় স্বজন আর বন্ধুদের বাড়িতে বেড়াতে যেতে পারায় ঈদের খুশির আমেজ ছড়িয়ে পড়ছে প্রবাসীদের মাঝে। এবার আমরা বাঙালিরা সবাই ভ্যাকসিন নেওয়ার কারণে গতবারের তুলনায় সবাই একসাথে ঈদ করতে পারছি, তো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এদিকে সংক্রমণ কমে যাওয়ায় আগামী 17 মে থেকে আয়ারল্যান্ডে খুলে দেওয়া হচ্ছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।
ফেনী শহরের বড় জামে মসজিদে সকাল 8:45 শুরু হবে ঈদের প্রধান জামাত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, জাফর, সকলকে ঈদ মোবারক। আসলে কিছুক্ষণ পরেই এই ফেনী যে বড় জামে মসজিদ রয়েছে সেই বড় জামে মসজিদে 8:45 বাজে প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং এই সাথে যে ইসলামিক ফাউন্ডেশন আমাদেরকে যেটা জানিয়েছেন, ফেনীর অন্যান্য যে মসজিদ রয়েছে, জহিরিয়া জামে মসজিদ, কোর্ট মসজিদ, সিভিল সার্জন মসজিদ, পুলিশ লাইন মসজিদ, স্টেশন মসজিদ, এইসব মসজিদে এবং আমাদের সার্কিট হাউস যে জামে মসজিদ রয়েছে এইসব মসজিদে কিন্তু 7:30 থেকেই 8:30 থেকেই 9টার মধ্যেই পর্যায়ক্রমে জামাতগুলো যে ঈদের যে প্রধান জামাতগুলো অনুষ্ঠিত হবে। এবং আপনাকে যদি দেখাই যে স্বাস্থ্যবিধি মেনে যারা মুসল্লিরা যাতে প্রবেশ করে এবং যেসব মুসল্লিদের সাথে মাস্ক আনতে ভুলে গিয়েছে তাদেরকে কিন্তু মসজিদের পক্ষ থেকে মাস্ক দেওয়া হচ্ছে এবং ফেনী পৌরসভার পক্ষ থেকে যে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক আগে থেকে শহরের মসজিদগুলোতে দেওয়া হয়েছিল, যাতে করে কোনো মুসল্লি যদি কোনো কারণে মাস্ক আনতে ভুলে যায় সেই ক্ষেত্রে তাদেরকে এই মাস্ক বিতরণ করা হচ্ছে এবং তাদেরকে সেই সাথে হ্যান্ড স্যানিটাইজার করা হচ্ছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে এবং যথাযথভাবে যেন তারা দূরত্ব বজায় রেখে যারা যেন নামাজের জন্য জায়নামাজ সাথে নিয়ে আসে সেগুলো এভাবে যথাযথভাবে কয়েকদিন ধরেই তথ্য যে অফিসের যে মাইকিং রয়েছে সেই ব্যবস্থাপনায় প্রচার করে আসছিল। এবং আপনাকে যদি বলি যে আজকের আবহাওয়ার কথা যদি বলি, আমরা সকালবেলা অনেকদিন একদিন রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ, এখানে কিন্তু আকাশের অবস্থা খুবই ভালো। এখন পর্যন্ত বৃষ্টির যে কোনো পূর্বাভাস বা কোনো ধরনের পরিবেশ এখানে নেই, কিন্তু এখানে আমরা সকাল থেকে দেখছি বেশ একটা রৌদ্র এবং ঝলমলে একটি সকাল শুরু হয়েছে এবং মুসল্লিরা আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু তারা আসতে শুরু করছে মসজিদের উদ্দেশ্যে। এবং যেহেতু এখানে বছর যে ঈদের জামাতগুলো ময়দানে হচ্ছে না, মসজিদে অনুষ্ঠিত হবে এবং মসজিদে যেন স্বাস্থ্যবিধি মেনে এই জামাত অনুষ্ঠিত হয় সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে, ফেনী পৌরসভার পক্ষ থেকে, জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার সতর্ক করা হয়েছে এবং মসজিদ কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে যে সকল মুসল্লিরা এখানে আসবেন তারা যেন স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, সামাজিক দূরত্ব শারীরিক দূরত্ব বজায় রেখে তারা যেন বসে। এবং প্রত্যেক মুসল্লিকে আমরা দেখেছি তাদেরকে হ্যান্ড স্যানিটাইজ করা হচ্ছে এবং মাস্ক বিতরণ করা হচ্ছে। যাদের মুখে মাস্ক নেই বা যাদের সাথে মাস্ক নেই আনতে ভুলে গিয়েছেন তাদেরকে কিন্তু মসজিদের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে যে মাস্ক দিয়েছেন ওই মাস্কগুলো দেওয়া হচ্ছে। ফেনী পৌরসভার যে মেয়র রয়েছে নজরুল ইসলাম স্বপন মিয়াজি, তিনি আমাদেরকে এটা জানিয়েছেন শহরের মসজিদগুলোতে তিনি পৌরসভার পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ মাস্ক ঈদের 2 দিন আগেই, যে আজকে তো গত 2 দিন আগে থেকেই প্রত্যেক মসজিদে তিনি দিয়েছেন যাতে করে কোনোভাবেই যেন স্বাস্থ্য ঝুঁকিতে মুসল্লিরা না পড়ে। এবং আপনারা যেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যেটা রয়েছেন, আমরা অনেক মুসল্লির সাথে কথা বলেছি, সে সকল মুসল্লিরা কিন্তু যারা জানিয়েছেন যারা আজকে নামাজ পড়বেন এবং সেই নামাজের সাথে নামাজ শেষে মসজিদে প্রার্থনা হবে যাতে করে এই মহামারী থেকে যা মুক্ত হতে পারে এবং যাতে করে একটা স্বাভাবিক জীবনযাপনে মানুষ যেতে পারে সে জন্য কিন্তু তারা প্রার্থনা করবেন মহান আল্লাহ তাআলার কাছে, যাতে করে এই যে একটা দুর্বিষহ জীবন যাচ্ছে সেই জীবন থেকে যারা যেন পরিত্রাণ পায় এবং সেই রোগ মুক্তির জন্য দোয়া করা হবে সকল মুসলিম উম্মার জন্য, পুরো দেশবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য। আপনাকে যদি বলি, আমরা দেখেছি অন্যান্য যে মসজিদ রয়েছে সে সকল মসজিদও গত 2 দিন আগ থেকেই যে কিন্তু এখানে স্যানিটাইজার করা মানে মসজিদের ফ্লোরগুলো মুছে রাখা হয়েছে এবং ভালো করে ধুয়ে মুছে জীবাণুমুক্ত করা হয়েছে যাতে করে কোনোভাবেই মুসল্লিরা যে করোনার যে সংক্রমণের যাতে না হয়, সংক্রমিত না হয়। ইতিমধ্যে যে একটা সুখবর যে কিছু যে ধারাবাহিকতা ছিল করোনা সংক্রমণ সেটা কিন্তু কমতে শুরু করেছেন এবং মুসল্লিরা যারা দাবি করছেন একসময় প্রার্থনার মধ্যে দিয়ে আমরা এই থেকে ফিল করবো। এই ছিল এখানকার সবশেষ অবস্থা। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। জাফর, ফেনীর ঈদ জামাতের খবর জানাতে ফেনী বড় জামে মসজিদ থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আতিয়ার সজল। করোনায় দিশেহারা ভারত, এমন বাস্তবতার মধ্যেই খুশির ঈদকে এবার ভারতের মুসলিমরা উদযাপন করছেন সুস্থ থাকার ঈদ হিসেবে, নিরাপদে থাকার ঈদ হিসেবে। দেশটিতে ঈদের জামাতে কোনো মসজিদে 50 জনের বেশি মানুষ অংশ নিতে পারবেন না। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ভারত, তাই এখানে ঐতিহাসিক ও সুপ্রাচীন মসজিদের সংখ্যাও অনেক। দেশটিতে ঈদের দিন বড় মসজিদগুলোতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এক কাতারে দাঁড়িয়ে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করেন আর নামাজ শেষে মসজিদের বাইরে একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গনের মধ্য দিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির সেতু বন্ধনের বার্তা দেন।
তবে এবার পরিস্থিতি ভিন্ন। ভারতের মসজিদগুলোর বাইরে টাঙিয়ে দেয়া হয়েছে নো মাস্ক নো এন্ট্রি, এমনকি আগে থেকেই নোটিশ বোর্ডে লিখে দেওয়া হয়েছে ঈদের জামাতের সময়সূচি। করোনার কারণে এবার ভারতের বড় কিংবা ছোট কোনো মসজিদেই একসাথে 50 জনের বেশি ঈদের নামাজ আদায় করতে পারবেন না। দেশটির করোনার দ্বিতীয় ভ্যারিয়েন্ট অনেক বেশি প্রাণঘাতী, তাই এবার ঈদকে নিরাপদে থাকার ঈদ বলেই মনে করছেন ভারতীয়রা। বাড়িতে বসে সেফলি ভাবে থাকা যায়, যেমন মানে কিছু করোনা না হয়, ভালোভাবে সেফ থেকে দূর থেকে ভালোভাবে মেনটেন করব। ভারতের মুসলিম সম্প্রদায়ের প্রতি এরই মধ্যে ঈদের শুভেচ্ছা বার্তা দিতে শুরু করেছেন দেশটির রাষ্ট্রনায়ক ও রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাতের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। জাফর, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। আমি আপনাকে জানিয়ে রাখি, এই জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু 3টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে, বিশেষ করে সকাল 7:30টায়, 8:30 এবং 9:30টায়। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া শহরে এছাড়াও কিন্তু বেশ কয়েকটি প্রধান মসজিদে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে জামিয়া ইউনিসেফ মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া শহরের বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল জামে মসজিদ, শেরপুর শাহিদগাহ জামে মসজিদ, ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর শাহিদগাহ জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে কিন্তু ঈদের নামাজ আদায় করা হবে। ইতিমধ্যে কিন্তু ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থান থেকে কিন্তু প্রধান এবং কেন্দ্রীয় মসজিদ, জেলা জামে মসজিদে কিন্তু মুসল্লিরা আসতে শুরু করেছেন। তারা স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু এবার বরাবরের মতো ঈদের নামাজ আদায় করবেন। বিশেষ করে কেন্দ্রীয় জামে মসজিদ আমরা যেটি লক্ষ্য করেছি, বিভিন্নভাবে কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি, স্বাস্থ্যবিধি মানার লক্ষ্যে তারা কিন্তু আগেভাগে কিন্তু বিশেষ করে হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে নিরাপদ দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ধরনের যে আগাম প্রস্তুতি তারা কিন্তু সেটি গ্রহণ করেছেন। আপনাকে আরও একটি বিষয় যদি জানিয়ে রাখি, যে প্রতিটি মসজিদে কিন্তু ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু তারা ভলান্টিয়ার নিয়োগ করেছেন অনেক মসজিদে। সেই ভলান্টিয়াররা কিন্তু বিভিন্ন মসজিদের সামনে দাঁড়িয়ে তারা স্যানিটাইজার দিচ্ছে, হাত ধোয়াচ্ছেন, পাশাপাশি মাস্ক পরিধানের ব্যবস্থা করেছেন। তেমনিভাবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু সারিবদ্ধভাবে মুসল্লিরা কিন্তু মসজিদের বিভিন্ন প্রবেশ করেছেন এবং তারা ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, এই কেন্দ্রীয় মসজিদে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সংসদ সদস্য রোয়া মোহাম্মদুল মুক্তাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ জেলার বিশিষ্টজনেরা কিন্তু ঈদের নামাজ আদায় করবেন। এছাড়াও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের যে জামিয়া ইউনিসেফ মাদ্রাসা, শাহী ঈদগাহ ময়দান, ভাদুঘর এবং বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদে কিন্তু তারা অনুরূপভাবে ঈদের নামাজ আদায় করবেন বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিভিন্ন ঈদগাহ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, এই ঈদের নামাজকে কেন্দ্র করে গত পরশুদিন জেলা প্রশাসনের কার্যালয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে কিন্তু ঈদের নামাজ আদায়ের সার্বিক প্রস্তুতি বিষয়টি তারা কিন্তু সবাইকে অবগত করেছেন। বিশেষ করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা সকলকে মানার জন্য অনুরোধ করেছেন, পাশাপাশি সেটি যেন বাস্তবায়ন করা হয় সেজন্য কিন্তু প্রতিটি মসজিদ কমিটি এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে কিন্তু সেটি নিশ্চিত করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। আরেকটু বিষয় জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার যে আশেপাশে যে উপজেলাগুলো, বিশেষ করে বিজয়নগর, আখাউড়া, কসবা, সরাইল, নবীনগর, আশুগঞ্জ, সেই সব জায়গাতেও কিন্তু স্বাস্থ্যবিধি মেনে যেন ঈদের নামাজ আদায় করা হয়। স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা কিন্তু একাধিক বৈঠক করে সেটি নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু তারা কাজ করেছেন। আজকে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার যে প্রতিটি এলাকায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যে স্বাস্থ্যবিধি যে যেন নিশ্চিত করা হয় সেই বিষয়টি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে। তা আমরা লক্ষ্য করি তারাও কিন্তু বিশেষ করে যারা মসজিদে আসছে মুসল্লি তাদেরকে কিন্তু আহ্বান জানাচ্ছেন। আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, বিগত বছর কিন্তু আমরা লক্ষ্য করেছি খোলা আকাশের নিচে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঈদের জামাতের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। আমরা এখন চলে যাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। সেখানে ঈদের প্রথম জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা। আছেন সহকর্মী হাসান জুয়েল।
11:30টায় জামাত অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে এই নামাজটা আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গেছে। দেখাচ্ছি আপনারা। কথা বলবো? জামাতের সাথে নামাজ আদায় করতে চেয়েছিলেন, কিন্তু স্থান সংশোধন না হওয়ার কারণে তারা তাই বোঝাই যাচ্ছে আসেন, বিশেষ করে বাইতুল জামাতের চাপ করোনাকালীন সময়েও চেষ্টা করা হচ্ছে স্বাস্থ্যবিধি বানানোর, তারপরে মানুষের দেখাচ্ছিলাম তাতে করে আসলে অনেকটাই কষ্ট করবে মানুষও, ঈদের দিন মানুষও তেমনটা মানতে চাচ্ছে না এবং তারাও
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাতটি অর্থাৎ আজকের দিনে যে 5টি জামাত হবে তার মধ্যে প্রথম জামাতটি সকাল 7টায় অনুষ্ঠিত হয়ে গেল। এখানকার হাজারো মুসল্লি তারা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা শেষে তারা এই জামাতে অংশ নিয়েছেন এবং প্রথম জামাতে স্বাস্থ্যবিধি মেনে যত সম্ভব তারা চেষ্টা করেছেন অংশ নেয়ার, কারণ আমরা দেখেছি যে জামাত শুরু হওয়ার আগে থেকেই কিন্তু এখানে নিরাপত্তা বাহিনী যারা আছেন অর্থাৎ পুলিশ ও র্যাব সদস্যরা তারা মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে প্রবেশটা নিশ্চিত করার চেষ্টা করেছেন। বিশেষ করে প্রবেশ গেটে তারা তাপমাত্রা পরীক্ষা করেছেন, অর্থাৎ যাদের তাপমাত্রা শরীরে বেশি তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে গতবার আমরা যেমন ডিসইনফেকশন বক্স দেখেছিলাম সেটি কিন্তু এবার খুব একটা দেখা যায়নি। একটা উল্লেখযোগ্য বিষয় হলো যেসব মুসল্লিরা নামাজে অংশ নেওয়ার জন্য তারা মাস্ক ছাড়া প্রবেশ করেছেন তাদেরকে কিন্তু প্রবেশ পথেই পুলিশের পক্ষ থেকে এবং মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে মাস্ক দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে কোনো রকম ঝুঁকি না নিয়েই তারা এই দেশের বৃহত্তম ঈদ জামাতটি অংশ নিতে পারেন। অর্থাৎ এইখানে বায়তুল মোকাররমে যে 5টি জামাত হচ্ছে 5টি জামাতে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলা হয় সে বিষয়গুলো তারা নিশ্চিত করার চেষ্টা করেছেন। এর মধ্যে আমরা জানি যে এর আগে ধর্ম মন্ত্রণালয় থেকে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছিল, অর্থাৎ জামাতে অংশগ্রহণের ক্ষেত্রে বলা হয়েছিল প্রত্যেকেই যার যার জায়নামাজ নিয়ে আসবেন, তারা উন্মুক্ত স্থানে নামাজ পড়তে পারবে না, সেসব বিষয়গুলো মেনেই এখানে আসলে নামাজটি অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে আবার সকাল 8টা, 9টা, 10টা এবং পৌনে 11টায় আরও 4টি জামাত রয়েছে। পরবর্তীতে আমরা আপনাদের সেসব খবর জানাবো। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঈদ জামাতের সবশেষ খবর। বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতটি এইমাত্র অনুষ্ঠিত হলো, সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এহসান জুয়েল। গরমের মৌসুম সামনে রেখেই করোনা বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে জার্মানি। এর অংশ হিসেবে 2 ডোজ টিকা গ্রহণকারী পর্যটকদের জার্মানিতে প্রবেশের অনুমতি দিয়েছে দেশটি। পাশাপাশি দেশটির বাইরে ছুটি কাটাতে যাওয়া ও ফেরত আসার জন্য অপেক্ষমান স্থানীয়রাও পাবেন বিশেষ সুযোগ। তবে এমন পরিকল্পনায় হিতে বিপরীত হতে পারে বলে বলছেন বিশেষজ্ঞরা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। ইউরোপ ও স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোর মতো জার্মানিতেও বেশ জোরে সোরে চলছে করোনা থেকে মুক্তির মহৌষধ কাঙ্ক্ষিত টিকা প্রদান কার্যক্রম। প্রায় প্রতিদিনই দেশটিতে বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যাও। এখন পর্যন্ত 8.5 কোটির জনসংখ্যার দেশটিতে রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে প্রথম ডোজ নেওয়া টিকা গ্রহীতার সংখ্যা প্রায় 3 কোটির কাছাকাছি, আর দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন এমন মানুষের সংখ্যা ছাড়িয়ে গেছে 83 লাখেরও বেশি। এদিকে আসছে গ্রীষ্মে পৃথিবীর 190টিরও বেশি দেশ থেকে জার্মানিতে ছুটি কাটাতে যাওয়ার অপেক্ষায় থাকা দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতা সহ করোনা থেকে সেরে উঠেছেন এমন পর্যটকদের জার্মানিতে প্রবেশে দেখাতে হবে না করোনার নেগেটিভ সার্টিফিকেট। এছাড়াও 2 ডোজ টিকা নেওয়া কোনো জার্মান নাগরিক যদি করোনার ভয়াবহ প্রাদুর্ভাব আছে এমন অঞ্চল থেকে আবার জার্মানিতে প্রবেশ করেন শুধুমাত্র তাহলেই যেতে হবে কোয়ারেন্টাইনে। তবে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, গ্রিস, ইতালি, স্পেনে ছুটি কাটাতে যাওয়া পর্যটকদের জার্মানিতে প্রবেশের ক্ষেত্রে দেখাতে হবে করোনার নেগেটিভ সার্টিফিকেট, আর তা না হলে যেতে হবে কোয়ারেন্টাইনে। তবে তড়িঘড়ি করে ম্যার্কেল সরকারের এমন শিথিলতার পরিকল্পনা ডেকে আনতে পারে মহাবিপদ বলছেন স্থানীয়রা। এখন পর্যন্ত 85,000 মানুষের মৃত্যুর দেশটিতে করোনার বিধিনিয়মে বড়সড় শিথিলতার পরিকল্পনা আনার সময় এখনো আসেনি মনে করেন স্থানীয় অনেকেই। এরই মধ্যে টিকা কার্যক্রমে গতি বাড়াতে সাধারণ ডাক্তারদের চেম্বারে টিকা প্রদানে অগ্রাধিকারের বিষয়টিও উঠিয়ে দেবার পরিকল্পনা করছে দেশটির স্বাস্থ্য বিভাগ। জার্মানির চিকিৎসা বিজ্ঞানী সহ রাজনীতিবিদরা মনে করছেন টিকা কার্যক্রমের হেরফের না হলে 2021-এর মধ্যেই করোনাকে বশে আনা সম্ভব হবে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। প্রথমবারের মতো ভাসানচরে রোহিঙ্গাদের ঈদ জামাতের প্রস্তুতির খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। জাফর, আজকে ভাসানচরের যে বাসিন্দা 18,500 বেশি রোহিঙ্গার জন্য এক অন্যরকম দিন, কারণ এই প্রথম বছরের মতো এই জনমানবহীন যে এক সময় ভাসানচর ছিল সেটিতে এখন রোহিঙ্গাদের বসবাস, সেখানে আজকে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে কিন্তু এক পর্যায়ক্রমে 3টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে এখানে। প্রথম জামাতটি হবে সকাল 7:30টায়, দ্বিতীয় জামাতটি হবে সকাল 8:15টায় এবং তৃতীয় জামাতটি হবে কিন্তু সকাল 9টায়। তা আমরা আসলে ঈদ জামাতের যে আয়োজন হয়েছে সে আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন আজকের এই প্রকল্পের যে পরিচালক বাংলাদেশ নৌবাহিনীর কমোডোর রাশেদ সাত্তার। আমরা একটু কথা বলবো তার সাথে, রাশেদ সাত্তারকে জানতে চাইবো আজকে আমরা একটা ব্যাপক আয়োজন ঈদ জামাতের জন্য কি রকম ব্যবস্থা করা হয়েছে যে 18,000 বেশি রোহিঙ্গা আপনাদের এই ভাসানচর, তাদের জন্য ঈদ জামাত কয়টি এবং কি পর্যায়ে ঈদ জামাতগুলো হচ্ছে? বেসিক্যালি আমরা 3টি ঈদ জামাত আয়োজন করেছি। প্রথমটি আমাদের 7:30টার সময় শুরু হবে এবং এই ওয়ার হাউসে মোটামুটি 2,000 কিছু ঊর্ধ্বে
জনগণকে নামাজের সুযোগ দেওয়া যায়। আমরা তারা ভিতরে আসার পূর্বে তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার এবং তাদের টেম্পারেচার পরীক্ষা করে তাদেরকে ভিতরে ঢুকিয়েছি এবং আমরা এনশিওর করেছি যে প্রত্যেকে তারা মাস্ক পরে আসে এবং জামাতের জন্য তাদের যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সেই ব্যবস্থাটা আমরা এখানে রেখেছি। আমরা জানি এখানে 37টি ক্লাস্টার রয়েছে, 37টি ক্লাস্টারের মধ্যে 3 ভাগে ভাগ করেছেন, তো তারা কি আসলে কি ওইভাবে মেনে আসবে? ওইভাবে কি ভাগ করেছেন আপনারা যাতে সুষ্ঠু করার জন্য? তারা যেন সেইভাবে আসে সেই ব্যবস্থা আমরা রেখেছি এবং এখানে কিছু মিক্স আপ থাকলেও যেহেতু ভিতরে জায়গাটা সীমাবদ্ধ, কাজে তারা ভিতরে নামাজ পড়তে হলে এই 3 ভাগে ভাগ করে তাদেরকে আসতে হবে। একসময় জনমানবহীন ভাষাঞ্চর, এখন রোহিঙ্গাদের বসবাস, আপনারা মূলত তাদের জন্য 1 লাখ রোহিঙ্গার জন্য বসবাসের ব্যবস্থা করেছেন। আর এখানে যারা আসছে তাদের আজকে ঈদের আনন্দটা কেমন পরিলক্ষিত হচ্ছে আপনাদের কাছে? আমরা তো আরও 1 ঘন্টা পূর্বে থেকেই তাদের জমায়েত দেখেছি। তারা সবাই ইভেন বড়দের সাথে বাচ্চা, ছেলে মেয়ে সবাই এখানে আসছে একসঙ্গে ঈদে নামাজ পড়বে বা জামাত করবে অথবা এই ওয়াজ শুনবে। সেই জন্য আজকে ঈদের আনন্দ উপভোগের জন্য তাদের নানা রকম ব্যবস্থা, ঈদ জামাতের পাশাপাশি নানা রকম ব্যবস্থা আপনারা করেছেন, তাদের জন্য কি কি ব্যবস্থা থাকছে আপনাদের পক্ষ থেকে? আমরা যেমন তাদের মাধ্যমেই কিছু স্টলের ব্যবস্থা করেছি খোলা জায়গাতে, যেখানে যেন সবাই আইসক্রিম, পাঁপড়, সোমপাপড়ি এ ধরনের জিনিস খেতে পারে, বিশেষ করে বাচ্চারা, সেই ব্যবস্থা এখানে আছে। এছাড়াও আমরা এই জামাতের পরে 10টার পরে তাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে খেলাধুলার আয়োজন রেখেছি এবং পুরস্কার বিতরণের আয়োজন রেখেছি। আমি দেখেছি আপনার নৌবাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে কিন্তু সুশৃঙ্খলভাবে তারা লাইন ধরে প্রবেশ করছে, আমরা যেটা সাধারণত অন্য জায়গায় দেখি না। এটা কিভাবে সম্ভব হলো যাতে সুশৃঙ্খলভাবে এতগুলো লোককে নিয়ন্ত্রণ করে আবার লাইন ধরে ঈদ জামাতে আনা, আবার সুষ্ঠুভাবে তাদেরকে বসানো, এটা কিভাবে সম্ভব হলো? বিশেষ করে গত 2 দিন যাবৎ আমরা তাদের যে হেড মাঝি আছে তাদেরকে এবং সবাইকে মোটিভেশনের মাধ্যমে এটা করতে পেরেছি বলে মনে করি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই প্রকল্পের যে পরিচালক হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর কমোডোর রাশেদ সাত্তার, তিনি আমাদেরকে জানাচ্ছেন আজকে কিন্তু এই ভাষাঞ্চলের একসময় জনমানবহীন ছিল, আজকে কিন্তু সেখানে 3টি প্রথমবারের মতো 3টি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। সেই ওয়ার হাউস সহ পুরো এলাকায় কিন্তু এখন যারা ঈদ জামাতে অংশ নিচ্ছে তাদের জন্য লোকারণ্য হয়ে পড়েছে, তারা ঈদ জামাতের জন্য আসছে, সুষ্ঠুভাবে আসছে। 3টি ঈদ জামাত হবে এবং সকাল 8:30টায় প্রথম ঈদ জামাতটি হচ্ছে, আর দ্বিতীয় ঈদ জামাত হবে সকাল 8:30 এবং তৃতীয় জামাতটি হবে সকাল 9টায়। আমরা দেখেছি এখানে যারা ক্ষুদ্র পাঠ করবেন তিনি কিন্তু বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিচ্ছেন, তারা যেহেতু মানবিক আশ্রয় হিসেবে। আসলে বিষয়টি কি, তারা কোন বিষয়টি তুলে ধরতে চায় মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে? বিশেষ করে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে তো তার প্রতি তো অসম্ভব কৃতজ্ঞ। তারা সুন্দর পরিবেশ তাদেরকে দিয়েছেন, বাংলাদেশে তাদের আশ্রয় দিয়েছেন এবং তারা সবাই এক বাক্যে এই কথা স্বীকার করেন। তো এই বিষয়ে তারা খুবই কৃতজ্ঞ এবং তাদের কৃতজ্ঞতার মাঝে, তাদের দোয়ার মাঝে সবসময় ফুটে ওঠে যেন আমাদের দেশের সরকার প্রধান এবং বাংলাদেশের জনগণ সবার জন্য তো দোয়া সবসময় তারা করেন এবং আজকের মনোজাত তারা এই দোয়াগুলো করবেন এবং তাদের দোয়ার মধ্যে বিশেষ করে একটা জিনিস থাকে যে তারা এখানে থাকার পরেও তারা যেন ভবিষ্যতে তাদের দেশে ফিরে যেতে পারেন সেজন্য তারা দোয়া করেন। আমরা দেখেছি তারা বলছে তারা মিয়ানমারও কিন্তু এভাবে উদযাপন করতে পারেন কিংবা কুতুবালং এভাবে উদযাপন করতে পারেন, যে উদযাপনটা তারা ভাষান্তরে করতে পারছে। এটা কীভাবে আপনারা কি ধরনের তাদেরকে মোটিভেশন করলেন, কি রকম আয়োজন, বিশাল আয়োজন চলছে, এটাই তারা কিন্তু খুশি হচ্ছে। আপনাদের কাছে কোনো প্রতিক্রিয়া তারা জানিয়েছে কিনা? এখানে একটা বিষয়টা হচ্ছে যে তারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে এখানে এবং কাছাকাছি আমাদের ক্লাস্টারগুলি হওয়ার কারণে এবং সবাই ধর্মভীরু, সব মিলে তারা এই জামাতের প্রতি তাদের যে আগ্রহ এটা অনেক বেশি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই প্রকল্পের পরিচালক কমোডোর রাশেদ সাত্তারের সাথে। তিনি আমাদেরকে আসলে বর্ণনা দিচ্ছিলেন যে কীভাবে তারা সম্ভব হয়েছে, যেহেতু এক সময় এই জনমানবহীন যে ছিল ভাষাঞ্চর, সে ভাষাঞ্চরে এখন প্রায় 18,500-এর বেশি যেমন রোহিঙ্গা রয়েছে, তেমনি এনজিও কর্মী রয়েছে, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তাদেরকে তত্ত্বাবধানে যে আজকে যে বিশাল সুশৃঙ্খলভাবে এই ঈদ জামাতটি হচ্ছে, অর্থাৎ প্রথম ঈদ জামাতটি একটু পরে শুরু হচ্ছে এই রোহিঙ্গাদের, এবং দ্বিতীয় ঈদ জামাতটি হবে সকাল 8:30টায় এবং তৃতীয় ঈদ জামাতটি হবে সকাল 9টায়। তো আসলে একটা বিশাল যে আয়োজন সুশৃঙ্খলভাবে এবং সামাজিক যে দূরত্ব নিশ্চিত করে এবং বিধিনিষেধ মেনে চলে কিন্তু এই ঈদ জামাতটি চলছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে দীর্ঘদিন জনমানবহীন থাকা ভাষাঞ্চলে এখন রোহিঙ্গাদের বসবাস, সে ভাষাঞ্চলে আজকে প্রথম 3টি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে, তার সর্বশেষ তথ্য। ভাষাঞ্চলে আশ্রিত রোহিঙ্গাদের প্রথমবারের মতো ঈদ জামাতের প্রস্তুতির খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দে। করোনা বিধিনিষেধ মেনে অস্ট্রেলিয়া উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। গত বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিদের সুযোগ হয়নি দেশে ফিরে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগ করার। অস্ট্রেলিয়া প্রবাসীদের ঈদের খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী SM আমিনুল রুবেলের কাছে। রুবেল। ধন্যবাদ, শুভ সকাল, ঈদ মোবারক। অস্ট্রেলিয়া থেকে সারা পৃথিবীর সকল বাংলাদেশি এবং মুসলমানদেরকে, বিশেষ করে সময় টিভির যারা দর্শক আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।
প্রতি বছর অস্ট্রেলিয়াতে আসলে বাংলাদেশিরা দুটি ভাগ হয়ে ঈদ করে, তবে বেশিরভাগ বাংলাদেশি কিন্তু আজকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে। এই অস্বস্তিকর ঘটনাটি প্রতি বছর ঘটে থাকে অস্ট্রেলিয়াতে, সেটি হচ্ছে যে বেশিরভাগ বাংলাদেশি তারা কিন্তু বাংলাদেশের মতো চাঁদ দেখে পরের দিন ঈদ করে, ঈদের চাঁদ দেখে। সেখানে অনেক বাংলাদেশি কিন্তু আছেন যারা অ্যারাবিয়ানদের সাথে ক্যালেন্ডার দেখে বা অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল তাদের যে ধারাবাহিকতা, তারা যে অনুযায়ী প্রতি বছর ঈদ করে সেটি করার চেষ্টা করে। এই কারণে সময় ব্যবধানের কারণে কিন্তু প্রতি বছর বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ঈদ প্রায় একই সময়ে পড়ে যায়। এবছর বেশিরভাগ বাংলাদেশি কিন্তু আজকে ঈদ উদযাপন করছে। আমার সাথে এই মুহূর্তে আছে কিছু বাংলাদেশি, আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদের ছোটোখাটো আড্ডা হচ্ছে চায়ের দোকানের সামনে। তো আমি জানতে চাবো যে এই বছরের ঈদটি অস্ট্রেলিয়াতে আমরা আসলে কিভাবে পালন করছি। ধন্যবাদ সবাই, শুভ সকাল বাংলাদেশ। এবছর যে ঈদ আমরা পালন করছি অবশ্যই একটি ব্যতিক্রম, তবে ভালো বলতে হবে, অবশ্যই ভালো হচ্ছে, কারণ আমরা প্রায় আজকে 1.5 বছরের মতো করোনা বন্দী। অস্ট্রেলিয়া দ্বীপ দেশ, করোনা হওয়ার পর থেকেই মোটামুটি এই দেশ লকডাউনে আছে, বাইরে থেকে লকডাউনে আছে। অস্ট্রেলিয়ার ভেতরে কোনো লকডাউন নেই, এখন স্টেটগুলির মধ্যেও কোনো লকডাউন নেই, রাজ্য সব খুলে দেওয়া আছে, কিন্তু এই দেশ থেকে বের হওয়া বা ঢোকার যে লকডাউন সেটা এখনও বলবৎ আছে, যার জন্য আমরা এই 1.5 বছর এটা অভ্যস্ত হয়ে গেছি। এই বছর যে ঈদটা হয়েছে, গত বছর আমরা ঈদ করেছিলাম একই রকম করোনার মধ্যে, গত ঈদের জামাতও হয়নি করোনার জন্য একটা সময়। সেই তুলনায় আমরা এবার খুব ভালো আছি। এই দেশের মধ্যে, অস্ট্রেলিয়ার মধ্যে এই মুহূর্তে করোনা হচ্ছে বা এটা সারা পৃথিবীতে চলছে এটা আমরা ফিল করি না, যার জন্য এবার ঈদটা একদম অনেক ফ্রি ছিল। আর একটা যে ব্যাপার ছিল, এই বছর ঈদে অনেক মানুষ হয়েছে, কারণ প্রতি বছর প্রচুর পরিমাণ বাংলাদেশি ঈদ উপলক্ষে দেশে যায়। এবছর যেতে পারেনি, যার জন্য দেখা গেছে যাদের সাথে দেখা হয়নি অনেক বছর, প্রত্যেকটা জামাত ভরে গেছে। নর্মালি এখানে আমরা যেখানে জামাত পড়ি, ঈদের জামাত 2টা জামাত হয়, এবার 4টা জামাত হয়েছে, তাও শেষ হয়নি, আরও হতে পারে। তো এই যে ব্যাপারটা, একটা উৎসব ভাব আছে এবার। এটা ব্যাপার হলো যে মানুষ প্রতি বছর দেশে যায়, দেশ থেকে জামা কাপড় আসে, এই বছর সেটাও হয়নি, যার জন্য এখানে আমাদের ছোটোখাটো মেলা হয়েছে, মানুষ উপচে পড়া ভিড় ছিল। তো বলা যায় যে স্থানীয়ভাবে ঈদটা খুব চমৎকার হয়েছে, প্রচুর লোক সমাগম, আমাদের ভালো কাটছে। কিন্তু একটা জায়গায় যে সমস্যা, সেটা হলো যে আমরা কেউ দেশে যেতে পারছি না। আমরা জানি না আমাদের পরিবার কী করছে, আমরা জানি তারা ঈদটা কেমন করছে, আমরা জানি তারা লকডাউনে আছে এখন। আমরা যেমন গত বছর ছিলাম, যদি 1 বছর ধরে আমরা ভালো আছি, কিন্তু বাংলাদেশে যে ঈদটা হচ্ছে সেটা আমরা মিস করি। আমরা এটাও জানি যে আমরা এখন বাংলাদেশে থাকলেও ঈদটা করতে পারতাম না, কিন্তু তারপর আমরা মিস করি। আমরা দেশে যেতে চাই, দেশে ঈদ করতে চাই, পরিবারের সাথে আনন্দ করতে চাই। এই ছাপিয়েও একটা ব্যাপার আছে, সেটা হলো যে বাংলাদেশে যে পরিস্থিতি এখন, করোনা যে পরিস্থিতি প্রচণ্ড ভয়ানক, আমরা যতটা না দুঃখী, যতটা না আমরা কষ্ট পাচ্ছি যে আমরা দেশে যেতে পারছি না, তার চেয়ে বেশি আমরা আতঙ্কে থাকি আপনাদেরকে নিয়ে। আপনারা আমাদের ভাই বোন, বাবা মা, বন্ধু, আত্মীয় স্বজন, আপনাদের নিয়ে আমরা টেনশনে থাকি, আমরা আতঙ্কে থাকি, আমরা অস্থির থাকি। আমরা প্রতিদিন যখন খবরের পাতা পড়ি, টিভি দেখি, বা প্রতিদিন আমরা ফেসবুক বা অনলাইন সোশ্যাল মিডিয়া খুলি, আমাদের মধ্যে একটা আতঙ্ক ভর করে। আমরা প্রতিদিনই কাউকে না কাউকে প্রতিদিনই আমরা কোনো না কোনো খবর পাচ্ছি, আমরা ভয়ে ফেসবুক খুলি না। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা জানি যে খুব কঠিন সময়, আমরা জানি উৎসব কোনো বাধা মানে না, আমরা জানি আমরা উৎসব করতে চাই, আমরা আনন্দ করতে চাই, আমরা বেড়াতে চাই, কিন্তু দয়া করে সচেতন থাকুন, দয়া করে স্বাস্থ্য সচেতন হন প্লিজ, রুলসগুলো মানুন। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে শুনতে যাচ্ছি যে অন্যান্য বারের সাথে এবছর ঈদটা ডিফারেন্ট কিনা। আমি আসলে ফাহাদের সাথে সম্পূর্ণরূপে একমত। তার আগে সবাইকে ঈদ মোবারক বাংলাদেশের। এবার ঈদটা অনেকটা আনন্দের এবং কষ্টেরও আমাদের প্রবাসীদের জন্য। প্রতি বছর আমি বিশেষ করে ঈদের সময় আব্বু আম্মুর সাথে দেখা করতে যাই বাংলাদেশে, আমার মতো আর অনেক 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 প্রবাসী বাংলাদেশে এই সময় বাংলাদেশে যায়, কিন্তু এটা প্রায় 2 বছর হয়ে গেল আমরা দেশে ঈদ করতে পারছি না। সেদিক দিয়ে এটা অনেকটা কষ্টের। আর করোনা প্রকোপের কারণে এখানকার অনেক মানুষেরই আত্মীয় স্বজন বা পরিবারের মানুষজন হয়তো জীবন দিয়েছেন, সেক্ষেত্রে তাদের কষ্টটা অনেক বেশি, আমিও তাদের মধ্যে একজন। তারপরে এখানে যারা আছেন অন্ততপক্ষে অস্ট্রেলিয়াতে করোনা পরিস্থিতি ভালো, এই জন্য প্রচুর মানুষ আমরা একসাথে ঈদের নামাজ পড়ছি, এটাই কিছুটা আনন্দের। কিন্তু কষ্টটা আসলে চেপে রাখার মতো না। কষ্টটা হলো কারণ বাপ মার সাথে দেখা করা যাচ্ছে না, দেশের মানুষের সাথে দেখা করা যাচ্ছে না। ধন্যবাদ। এই ছিল আমার কাছে অস্ট্রেলিয়া থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। রাজশাহীতে শাহ মখদুম কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রধান জামাতের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি,
আপনারা জানেন যে এর মধ্যে করোনার প্রকোপ কিন্তু বেড়ে চলেছে। এই করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে এবারে ঈদগাহের পরিবর্তে এবারে ঈদের যে প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হবে মসজিদে মসজিদে। তারই ধারাবাহিকতায় রাজশাহীতেও মসজিদে মসজিদে ঈদের যে প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হওয়ার জন্য যে পরিকল্পনা সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে, সকল প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে। আমরা রাজশাহীর শাহ মখদুম মসজিদে এখন আছি, সেখানে আমরা দেখছি যে সকাল 8টায় এখানে ঈদের যে প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা তারা সকল স্বাস্থ্যবিধি মেনে তারা মসজিদে এসেছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি বেশ কয়েকজনের সাথে। তারা যেটি বলছেন যে অনেকেই কিন্তু সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার বা এখানেও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু দাগ কেটে দেওয়া হয়েছে যাতে করে সবাই কিন্তু সামাজিক দূরত্ব যেটি সেটি কিন্তু নিশ্চিত করে যাতে নামাজ আদায় করতে পারেন, ঈদের প্রধান জামাত আদায় করতে পারেন, সেই লক্ষ্যে কিন্তু সকল তৎপরতা এখানে সম্পূর্ণ হয়েছে। এবং এরই মধ্যে আমরা অনেককেই দেখেছি যারা সবাই কিন্তু সাথে করে এখানে তারা জায়নামাজ নিয়ে এসেছেন এবং এটি কিন্তু এখানকার মসজিদ কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে তারা সাথে করে কোন কোন জিনিস আনতে হবে এবং মাস্ক পরা বাধ্যতামূলক এই বিষয়গুলো সম্পর্কে, এবং তারা কিন্তু সেইভাবে এসেছেন। এবং তারা যেটি বলছে যে এই ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার পরপরই কিন্তু তারা মহান আল্লাহর কাছে এই করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা মহান আল্লাহর কাছে তারা দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন এবং সবাই যাতে সুন্দর এবং আনন্দে এই ঈদ উদযাপন করতে পারে সেই জন্য কিন্তু তারা দোয়া করবেন। আমরা সকাল 7টার পর থেকেই দেখেছি যে এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা একে একে নামাজ আদায় করার জন্য কিন্তু মসজিদে এসেছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগের যে জামাত সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে এবং সেখানে কিন্তু একসাথে প্রচুর পরিমাণ মানুষ সেখানে কিন্তু নামাজ আদায় করে, প্রায় 20 থেকে 25 হাজারের মতো মানুষ সেখানে নামাজ আদায় করে। কিন্তু এবার সেটি সম্ভব হচ্ছে না এবং স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে এবার ঈদের যে প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যেই কাজ চলছে। আমরা রাজশাহী জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে সরকারের তরফ থেকে যেসব স্বাস্থ্যবিধিগুলো আসলে বেঁধে দেওয়া হয়েছে তা যাতে মেনে চলেন সেই জন্য তাদের মনিটরিং ব্যবস্থাও থাকবে। পাশাপাশি প্রবেশ মুখেই কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও দেখেছি, তারাও কিন্তু যারা মাস্ক পরে আসছেন না তাদেরকে উদ্বুদ্ধ করছেন সবাইকে মাস্ক পরে মসজিদে আসার জন্য কিন্তু তারা অনুরোধ জানাচ্ছেন। পাশাপাশি খুতবার মেম্বার থেকেও কিন্তু বলা হচ্ছে যে সকলে যেন নামাজ আদায় করতে আসেন এবং তারা সাথে করে জায়নামাজ, মুখে মাস্ক অবশ্যই তারা ব্যবহার করেন। করোনার হাত থেকে বাঁচার জন্য এটি আসলে করতে হবে। এটি কিন্তু খুতবা মেম্বার থেকেও কিন্তু এই ঘোষণাগুলো আসলে দেওয়া হচ্ছে। তো আপনাদের জানিয়ে রাখি যে রাজশাহীর যে শাহ মখদুম এই মসজিদে ঈদের যে প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে এবং ঈদের যে দ্বিতীয় জামাত সেটি অনুষ্ঠিত হবে সকাল 8:45 যে এই প্রথম জামাতে যারা আদায় করতে পারবেন না তারা কিন্তু দ্বিতীয় জামাত এখানে আদায় করার সুযোগ পাবেন, এমনটাই আসলে আমাদেরকে জানানো হয়েছে। সব মিলিয়ে আপনারাও দেখছেন যে যারা যেসব মুসল্লি এখনো প্রবেশ পথ দিয়ে ঢুকছে তারা কিন্তু সবাই কিন্তু মাস্ক ব্যবহার করছেন এবং সবাই কিন্তু যতটুকু সম্ভব হচ্ছে এই স্বাস্থ্যবিধি মেনে তারা ঈদের এই জামাতে অংশ নেওয়ার জন্য তারা কিন্তু সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে তারাও কিন্তু সকলকে উদ্বুদ্ধ করছেন যাতে করে কেউ স্বাস্থ্যবিধি না মেনে মসজিদে নামাজ আদায় করতে না আসে, সেই জন্য কিন্তু সকল দিক নির্দেশনাও তাদের পক্ষ থেকে আসলে তারা দিচ্ছে। আপনারা এরই মধ্যে দেখছেন আমার পেছনেও কিন্তু অনেকে কিন্তু একেবারে ফাঁকা ফাঁকা হয়ে কাতারবদ্ধ হয়েছেন এবং সকাল 8টার সময় রাজশাহীর যে প্রধান জামাত সেই জামাতটি আসলে অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রধান জামাতের আয়োজনের খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদ উল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ,
ধন্যবাদ। আমরা এখন আছি জমিতুল ফালাহ মসজিদে। ঈদের যে প্রধান জামাত তা কিছুক্ষণ পরেই শুরু হবে। আমরা দেখছি সকাল থেকেই এবং ভোরের আলো ফোটার সাথে সাথেই মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, যারা ঈদের জামাতে অংশগ্রহণ করবেন তারাও কিন্তু চলে এসেছেন। সেক্ষেত্রে সকাল 8টায় ঈদের যে প্রথম জামাত সেই জামাত অনুষ্ঠিত হবে এবং প্রথম জামাতের ইমামতি করবেন জমিতুল ফালাহ মসজিদের প্রধান খতিব জমিতুল ফালাহ আলাউদ্দিন আল কাদেরি। এবং আমরা জানি এক্ষেত্রে সকাল 9টায় ঈদের যে দ্বিতীয় জামাত সেটিও কিন্তু অনুষ্ঠিত হবে জমিতুল ফালাহ মসজিদে। শুধু জমিতুল ফালাহ মসজিদেই নয়, নগরীর চকবাজার মসজিদেও কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর লালদিঘির মাঠে ঠিক 7:15 ঈদের যে অন্য একটি জামাত সেটি অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর যে 41টি ওয়ার্ড রয়েছে 41টি ওয়ার্ডের প্রতিটি কাউন্সিলরের তত্ত্বাবধানে কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলর রয়েছেন তারাও কিন্তু তাদের স্ব এলাকায় তাদের সাথে ঈদের জামাতের কিন্তু তারা তদারকি করবেন। আমরা দেখেছি বেলার সাথে সাথেই কিন্তু বিভিন্ন বয়সীর মানুষজন সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে কিন্তু তারা আমরা দেখছি চট্টগ্রামের যে জমিতুল ফালাহ মসজিদ আছে এখানে এসেছেন এবং ঠিক সকাল 8টায় এখানকার ঈদের যে নামাজ সেই নামাজ শুরু হবে। তো সেক্ষেত্রে এখানকার যারা মুসলিমরা রয়েছেন আসলে তারা বলছেন গত বছর থেকে শুরু করে এবছরও করোনা মহামারীর যে থাবা সেই করোনা মহামারীর থাবা কিন্তু এখনও রয়ে গেছে। তাদের প্রত্যাশা হচ্ছে অন্তত করোনা মহামারীর যে তাণ্ডব সেটি কিন্তু কেটে যাবে, সে তাই প্রত্যাশা করছেন এখানে যারা আসছেন সবাই। আমরা দেখছি চট্টগ্রামের যে বিভাগীয় কমিশনার তিনি এখানে এসেছেন, নগরীর যারা চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। সেক্ষেত্রে নগরীর যারা সমাজের বিভিন্ন ব্যবসায়ী রয়েছেন, সাধারণ মানুষজন রয়েছে, বিভিন্ন জায়গা থেকে সবাই কিন্তু ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য নগরীর জমিতুল ফালাহ মসজিদে এসে অংশগ্রহণ করেছেন। এবং আমরা দেখছি এখানে সবাই কিন্তু মাস্ক পরে এসেছেন, বিশেষ করে ছোট শিশুদের কথা না বললেই নয়, যারা পরিবারের পিতার হাত ধরে তারা এসেছেন তারাও কিন্তু মুখে মাস্ক পরে এসেছেন। এবং আমরা দেখছি সবাই সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে এখানে এসেছেন এবং গতকাল থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত এখানে আমরা দেখেছি স্যানিটাইজার দিয়ে সব জায়গায় কিন্তু আসলে পরিষ্কার করা হয়েছে মসজিদ কমিটির পক্ষ থেকে, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। তো সেক্ষেত্রে সবাই কিন্তু সার্বিকভাবে আমরা এখানে দেখেছি যে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা সেটি কিন্তু সবার মধ্যেই লক্ষণীয়। তবে প্রতি বছর কিন্তু আমরা দেখি জমিতুল ফালাহ মসজিদের বাইরের মাঠে অনুষ্ঠিত হয়, যেখানে 50 থেকে 60,000 মানুষ একসাথে আসলে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারে। কিন্তু এবার যেহেতু মসজিদের ভিতরে হওয়ার যে নির্দেশনা রয়েছে যে সেই কারণে আমরা দেখছি সর্বোচ্চ মানুষ একসাথে আসলে এখানে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেনি। তো সবাই যারা আসছেন তারা প্রত্যাশা করছেন এই বছর অন্তত এই করোনার যে মহামারী সেটি কেটে যাবে, সবাই আবার নতুনভাবে পৃথিবীতে বাঁচতে পারবেন সেই প্রত্যাশাই কিন্তু এখানে সবার মধ্যে রয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যে ঠিক সকাল 8টায় ঈদের যে প্রথম এবং প্রধান জামাত সেটি কিন্তু শুরু হবে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জমিতুল ফালাহ মসজিদ থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম নগরীর ঈদের জামাতের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। মহামারীর দাপটে থমকে আছে দুনিয়া, দেশেও চলছে করোনা ঠেকানোর নানা তোড়জোড়। আসছে একের পর এক লকডাউন, কঠোর থেকে কঠোরতর হচ্ছে বিধিনিষেধ। বড়রা তবুও কোনো না কোনোভাবে বেঁচে পড়তে আছেন, কিন্তু কিভাবে টিকে আছেন পথের শিশুরা? বাবুল হোসেনের ছবিতে অভিভাবকহীন সেই সব পথ শিশুদের খবর নেবার চেষ্টা করেছেন আতিকুর রহমান তমাল। যার যা নেই সে সেটিরই কদর বোঝে বেশি। পেছনে ছোট ভাইকে সাক্ষী রেখে ঘরহীন মরিয়ম কি সে কারণেই ঘর বানাতে ব্যস্ত। তোমার আব্বু কোথায়? আমার আব্বু গেছে গা। কোথায় গেছে? অফিসে। শুধু তো ঘর নয়, বাবা থেকেও নেই মরিয়মের। বাবা যে অন্য কোথাও ঘর বেঁধেছেন সেটিও জানা নেই মরিয়মের। বৈশাখের তপ্ত দুপুরটা যেন অনেক বেশি রুক্ষ মনিরের কাছে। শ্যামলের ফুটওভার ব্রিজই তার চেনা চৌহদ্দি। রমজান মাস, তার উপর লকডাউন, খাবারের হোটেলে কেউ বসে খেতে পারে না, তাই উচ্ছিষ্ট জুটছে না দিনের পর দিন। রুক্ষ শহরের সড়ক মারিয়ে মনিরকে দেখা যায় ভিক্ষুকদের শাড়িতে বসে পড়তে। সারাদিন না খেয়ে থাকি, সন্ধ্যার আজানের একটু আগে আগে খিচুড়ির প্যাকেট দেয়। শুধু মনির নয়, বন্ধু নাইমের দশাও একই রকম।
স্কুল বন্ধ, ঘরে খাবার নেই, তাই ছোট্ট বৈশাখী মায়ের সাথে হাত পাততে বাধ্য হচ্ছে ভদ্র সমাজে। একটা কাজ এক বাসায় এখন করুন না, কাজ নাই। কারো কাছে জাদুর, কারো কাছে আবার মায়ার শহর ঢাকা। কিন্তু শুভ, তরিকুল কিংবা হাসানের কাছে এ শহর বড্ড নিষ্ঠুর। খাখা রোদের তপ্ত শহরে লেকের নোংরা পানিতে ছুটে বেড়ায় ওদের চুরি যাওয়া শৈশব। দিন শেষে ইফতার মেলে কিছুটা, কিন্তু সারাদিন মানুষের কাছে ঘেঁষায় দেয়। তোমার পায়ে কি হয়েছে? ব্যথা পেয়েছি, খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছি, ভাতটা পরে ব্যথা পেয়েছি। আচ্ছা, কি দাও এখানে? কোনো ওষুধ দাও না? এনে গুছল করে জলে, তারপর দুর্বা ঘাস আছে না, ঘাস সাবাইয়া তারপর এনে দিয়ে তুই, তারপর জলটা কমে যাবে। ধনী গরিব কাউকেই মানছে না এই করোনা মহামারী। এই মহামারী ঠেকাতে যে লকডাউন দেওয়া হচ্ছে, সেটিকে বৈষম্যের লকডাউন বলছে এই শিশুরা। অনেক সময় বয়স্কদের শারীরিক শক্তির কাছে পেরে উঠতে না পেরে সাহায্য থেকেও বঞ্চিত হতে হয় শিশুদের। যে মানুষটা আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, এই এক বছরে সেই মানুষটাই, সেই মানুষদেরই একটা বড় অংশ আসলে নানাবিধ সংকটে জর্জরিত আর কি। শহরে সবচেয়ে করুণ দৃশ্য দেখা যায় ইফতারের আগে আগে। বাহারি সব খাবারের পসরা সাজিয়ে বসে থাকা দোকানগুলোর সামনে ক্ষুধার চোখ অমানবিক। কাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ আনন্দে মহামারীর আধার কাটার আশা। বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত। দেশজুড়ে সরকারের নির্দেশনা মেনেই মসজিদে মসজিদে ঈদের নামাজের প্রস্তুতি। দেশে দেশে ঈদ উদযাপনে মাতোয়ারা প্রবাসীরা। করোনার ধকল কাটিয়ে যুক্তরাষ্ট্রে আনন্দঘন আয়োজন। নিউ ইয়র্কে খোলা মাঠে জামাতে হাজার হাজার মুসল্লি। ঈদ উদযাপন যেন করোনা সংক্রমণের কারণ না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতির উদ্দেশ্যে ভাষণ। খুব শিগগিরই দেশে আসবে ভ্যাকসিন। এবং করোনার ভারতীয় ধরন প্রতিরোধে টিকার কার্যকারিতা নিশ্চিত নয়, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আবারও যশোরে হাসপাতাল থেকে পালালেন ভারত ফেরত করোনা রোগী। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।